আছে যেখান থেকে রেগুলার কোশ্চেন আসে। আর কিছু টপিক আছে যেগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন না আসলেও ইনডিরেক্টলি অনেক কোশ্চেন আসে, যেগুলো বোঝার জন্য অ্যানাটমি ফিজিওলজিটা ভালো করে বোঝা লাগবে। আমরা যদি গ্রসলি অ্যানাটমি চিন্তা করি, নিউরোলজি, অ্যানাটমি ফিজিওলজি, তাহলে নার্ভাস সিস্টেমকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেনের মধ্যে আমরা আবার তিন ভাগ করতে পারি। বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়, ক্লাসিফিকেশন আমাদের পরীক্ষা লাগবে না, আমরা আমাদের অ্যানাটমি ফিজিওলজি বোঝার জন্য এভাবে ভাগ করবো। একটা হচ্ছে সেরেব্রাম, দেন হচ্ছে সেরেবেলাম, তারপর হচ্ছে ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে আবার আছে মিড ব্রেইন, দেন হচ্ছে পন্স, এন্ড ফাইনাল হচ্ছে মেডুলা অবলঙ্গটা। সেরেব্রামকে আবার চারটা লবে ভাগ করা হয়েছে: ফ্রন্টাল লোব, প্যারাইটাল, দেন হচ্ছে টেম্পোরাল, একটা হচ্ছে অক্সিপিটাল। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, স্পাইনাল কর্ডকে আবার ভাগ করা হয়েছে 31 সেগমেন্ট। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের আছে ক্রেনিয়াল নার্ভ আর আছে স্পাইনাল নার্ভ। তাহলে ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 পেয়ার্স আর স্পাইনাল নার্ভ 31 পেয়ার্স। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। ফাংশনালি আমরা আবার ভাগ করতে পারি মোটর, তারপর হচ্ছে সেন্সরি, এরপরে হচ্ছে অটোনমিক। মোটরের মধ্যে আমাদের জন্য লাগবে হচ্ছে আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরনের মধ্যে কি কি আছে? এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে পার্টটা, ক্রেনিয়াল নার্ভ, নিউক্লিয়াস এন্ড এর যে ফাইবার গুলা, ক্রেনিয়াল নার্ভ যেগুলা। আর লোয়ার মোটর নিউরনের মধ্যে আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ডে যে অ্যান্টেরিয়র হর্ন সেল থাকে, এই অ্যান্টেরিয়র হর্ন সেল গুলা, আর এর সাথে স্পাইনাল নার্ভ গুলা। আপার মোটর নিউরনটা ইউজুয়ালি অরিজিন করে হচ্ছে সেরেব্রাল কর্টেক্সের পিরামিডাল সেল থেকে। তাহলে এখানে পিরামিডাল সেল থেকে যে ফাইবার গুলো তৈরি হয়, বা যে ট্র্যাকটা তৈরি হয়, সেখান থেকে সিনাপস করে আছে ক্রেনিয়াল নিউক্লিয়াসের সাথে, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেলের সাথে। এখানে দুই ধরনের আপার মোটর নিউরন থাকে, একটা হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার, যেটা ক্রেনিয়াল নিউক্লিয়াসের সাথে সিনাপস করে, আর একটা হচ্ছে কর্টিকো স্পাইনাল, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেলের সাথে সিনাপস করবে। এবার সেন্সরি। সেন্সরির মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডর্সাল কলাম, তারপর হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, একটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ডর্সাল কলামের মেইন ফাংশন হচ্ছে ভাইব্রেশন, পজিশন এন্ড প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন বা জয়েন্ট পজিশন বলা যায়। তাহলে এইগুলো সেন্সেশন ক্যারি করে ডর্সাল কলাম দিয়ে। অ্যান্টি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মেইনলি হচ্ছে ফুড টাচ এন্ড প্রেসার সেন্সেশন ক্যারি করে।
আর ল্যাটারাল স্পেন্সার একটা কাজ হচ্ছে পেইন অ্যান্ড সেন্সেশন ক্যারি করা। তাহলে অ্যান্টি-স্পন্সলাইম ট্র্যাক্ট ইউজুয়ালি আমাদের খুব একটা লাগে না, আমাদের লাগবে হচ্ছে ডর্সাল কলাম আর ল্যাটারাল স্পন্সলাইম ট্র্যাক্ট। তাহলে ডর্সাল কলাম দিয়ে সেন্সেশন ক্যারি করা হচ্ছে ভাইব্রেশন, জয়েন্ট পজিশন, প্রোপ্রিওসেপশন। আর ল্যাটারাল স্পন্সলাইম ট্র্যাক্টে ক্যারি করা হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের আবার আছে সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ট্র্যাক্টে আউটফ্লো আসছে সোজাকো লাম্বার আউটফ্লো থেকে T1 টু L2, আর প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো আসে ক্র্যানিও স্যাক্রাল থেকে। ক্রেনাল নার্ভের মধ্যে আছে 3, 7, 9, 10, আর স্যাক্রালের মধ্যে আছে স্যাক্রাল 1 থেকে 3, স্যাক্রাল 1 টু 3। এছাড়া সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথেটিক এর আরেকটা অরিজিন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, যেটা হায়ার সেন্টার। তাহলে হাইপোথ্যালামাসে হায়ার সেন্টার থাকে। তাহলে এইগুলো হচ্ছে ওভারঅল আমাদের টোটাল নার্ভাস সিস্টেম। এগুলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে এটা মোটামুটি একটা খুবই বেসিক কিছু আমরা ইনফরমেশন জেনে রাখলাম। এখন আসি ফার্স্ট আমাদের যে বক্সটা আছে, এক্সামিনেশন অফ গেট অ্যান্ড পোস্টার। তাহলে এখান থেকে ডিরেক্টলি ইউজুয়ালি কোশ্চেন আসে না, আমাদের কোশ্চেনের সিনারিও থাকবে বিভিন্ন রকমের, সেখান থেকে গেট দেখে ডায়াগনোস করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে রাইজিং ফ্রম চেয়ার। কি আপনার হতে পারে ডিফিকাল্টি ইন রাইজিং ফ্রম চেয়ার, এটা আমরা রিমোট লেকচারে বেশ করে ডিসকাস করছি। কোন একটা পেশেন্ট যদি বসা থেকে উঠার সময় উইকনেস ফিল করে বা সিঁড়িতে ওঠার সময় উইকনেস ফিল করে, তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি প্রক্সিমাল মাসল উইকনেস থাকে। প্রক্সিমাল মাসল উইকনেস কোন কোন ডিজিজে পাওয়া যায় এটা আমরা অনেকবার ডিসকাস করছি, যেমন পলিমায়াসাইটিস, ডার্মাটোমায়াসাইটিস, এরপর হচ্ছে হাইপারক্যালসিমিয়া, পুশিংস, এরকম বেশ কিছু কজ আছে, বক্স দিয়ে আছে। তাহলে এইগুলোতে পেশেন্টের কমপ্লেন হবে ডিফিকাল্টি ইন রাইজিং ফ্রম চেয়ার আর ডিফিকাল্টি ইন ক্লাইম্বিং আপ স্টেয়ার্স। তাহলে এটা একটা ধরনের অ্যাবনর্মালিটি। এবার হচ্ছে গেট ইনিশিয়েশন। তাহলে পার্কিনসনিজমের পেশেন্ট এবং সেরেব্রাল ভাস্কুলার ডিসগুলোর পেশেন্ট একটা সমস্যা থাকে, এরা যখন হাঁটা শুরু করতে যায় তখন তাদের হাঁটা শুরু করতে সমস্যা হয়, দেখে মনে হবে তার পাগুলো আটকে গেছে, ফ্রোজেন হয়ে গেছে। ডিফিকাল্টি ইন স্টার্টিং টু ওয়াক, তাহলে এই ধরনের সমস্যা আমরা মেইনলি পাই পার্কিনসন ডিজিজে। সেরেব্রাল ভাস্কুলার ডিজিজে পাওয়া যেতে পারে, আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্কিনসনিজম। পার্কিনসনিজমে আরো কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার দেওয়া আছে গেটের, তাহলে সবগুলাই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে যখন রোগী হাঁটা শুরু করবে তখন তার হাঁটা শুরু করতে কষ্ট হবে, ডিফিকাল্টি ইন স্টার্টিং টু ওয়াক। যখন একবার হাঁটা শুরু করবে তখন তার আর্ম সুইংটা কম থাকবে ডিউরিং ওয়াকিং। এরপর কি হবে, তার পোস্টারটা থাকবে সে স্টুপ পোস্টার, মানে একটু সামনের দিকে ঝুঁকে থাকে পেশেন্ট গুলা। আরেকটা হচ্ছে পোস্টারাল ইনস্টেবিলিটি, তাহলে রোগীগুলার একটু মানে ফলের টেন্ডেন্সি থাকে, সামনের দিকে ঝুঁকে থাকে এবং পড়ে যাওয়ার মতো টেন্ডেন্সি থাকে। এটা সামনের দিকে হইতে পারে, পিছনের দিকে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, এটাকে বলা হয় এন্ট্রোপালশন এন্ড রিট্রোপালশন। এই পেশেন্ট গুলো যেহেতু পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো এই পেশেন্ট যখন হাঁটা শুরু করে তখন এই ব্যালেন্স থাকার জন্য তাদের হাঁটাটা একটু দ্রুত হয়ে যায়। আমরা যখন দেখবেন কারো ব্যালেন্স যদি পড়ে যায়, মানে ব্যালেন্স হারিয়ে ফেলে, তখন ব্যালেন্স মেনটেন করার জন্য একটু দৌড়ানোর মতন একটা গেট তৈরি হয়। তাহলে পার্কিনসন পেশেন্ট গুলো এটা হয়। তাহলে এরা প্রথমে হাঁটা শুরু করতে গেলে সমস্যা হবে, যখন হাঁটা শুরু করবে তখন আস্তে আস্তে হাঁটার গতিটা বাড়তে থাকে। আর এদের গেটটা থাকে ন্যারো বেস্ট, মানে খুবই ছোট ছোট স্টেপে হাঁটে। আর যখন এরা টার্নিং নিতে যাবে তখন এদের টার্নিং করতেটা সমস্যা হয়। তাহলে ন্যারো বেসড শর্ট স্ট্রাইডস, ফ্রিজিং ইন ডোরেস, এক্সিলারেটিং পেস অফ শাফলিং অ্যান্ড ডিফিকাল্টি ইন স্টপিং, হঠাৎ করে থামতে বলে থামতে পারে না। এই সবগুলো মিলে বলে ফেস্টিনেশন গেট। তাহলে পার্কিনসনিজমে গেটের কি ক্যারেক্টারিস্টিক থাকবে, ফার্স্ট হচ্ছে তার হাঁটা শুরু করতে সমস্যা হবে, তার পোস্টাল ইনস্টিটিউট থাকবে, একটু সামনের দিকে ঝুঁকে থাকবে, হাঁটার সময় তার আর্ম সুইং কম হবে, গেট হবে ন্যারো বেস শর্ট স্ট্রাইড গেট। আর একবার হাঁটা শুরু করলে তা আস্তে আস্তে হাঁটার গতি বাড়তে থাকবে এবং সে হঠাৎ করে থামতে পারবে না। তাহলে সবগুলো ক্যারেক্টারিস্টিক থাকে পার্কিনসনিজমে। পিরামিডাল বা সার্কামডাকশন গেট, এটা আমরা ইউজুয়ালি পাই হেমিপ্যারেসিসে বা স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে।
তাহলে স্ট্রোকের পেশেন্ট গুলোর ক্ষেত্রে ইউজুয়ালি লোয়ার লিম্বের এক্সটেন্সর গ্রুপের মাসেল গুলা টোন বেশি থাকে। এই কারণে তারা সহজে কি করতে পারে না, জয়েন্ট গুলো মুভ করতে তাদের সমস্যা হয়, ফ্লেকশন করতে বেশি প্রবলেম হয়। এই কারণে এরা যখন হাঁটতে যায় তখন, আমরা তো নর্মালি যখন হাঁটি তখন পায়ের হাঁটু এবং অ্যাঙ্কেল জয়েন্ট ভাঁজ করতে হয় মাঝে মাঝে। এরা এই কাজটা করতে পারে না, ফলে কি হয়, এরা পাটা একটু ঘুরায় ঘুরায় হাঁটে। এটাকে বলে সার্কামডাকশন গেট। তাহলে প্রথম সময় কোশ্চেন আসতে পারে সার্কামডাকশন গেট কোথায় পাওয়া যায়। এবার স্ল্যাপিং বা হাই স্টেপিং গেট ডিউ টু ফুট ড্রপ, এটা আমরা পাই L5 রেগুলোপ্যাথি বা কমন পেরিনিয়াল নবলেশনে। তাহলে L5 এবং কমন L5 নার্ভ রুট থেকে, আর হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ রুট থেকে, এখান থেকে সাপ্লাই পাই হচ্ছে অ্যাঙ্কেল ডর্সিফ্লেক্সনের যে মাসেল গুলা। তাহলে এইগুলো যদি L5 রেগুলোপ্যাথি হয় বা কমন পেরিনিয়াল নবলেশন হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কেল ডর্সিফ্লেক্সনটা ঠিক মতো হবে না। তাহলে এই ধরনের পেশেন্টগুলো যখন হাঁটতে যাবে তখন ফুটটা ড্রপ হয়ে থাকে এবং মানে সারফেসে এই পাগুলো বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি। এই ধরনের পেশেন্টগুলো কি করে, পাটা একটু উঁচু করে হাঁটে, এবং যখন সে সারফেস বা মেঝেতে পা ফেলবে তখন কি হবে, একটা স্ল্যাপিং এর মতো সাউন্ড হয়। এটাকে বলা হয় স্ল্যাপিং গেট বা হাই স্টেপিং গেট। কেন হয়, যদি পেশেন্টে L5 রেগুলোপ্যাথি থাকে বা কমন পেরিনিয়াল নবলেশন থাকে এবং পেশেন্ট যদি ফুট ড্রপ থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট পা একটু উঁচা করে হাঁটবে এবং পা যখন ফেলবে তখন স্ল্যাপিং মতো সাউন্ড হবে। এবারে বেলার লেশন, এই ক্ষেত্রে পেশেন্টে কি পাবো আমরা, হোয়াইট বেস গেট পাবো, পেশেন্টটা আনস্টেজ থাকবে এবং ট্যান্ডেম গেট পারফর্ম করতে পারবে না। তাহলে সেম টাইপের ফিচার আমরা পাই একটা হচ্ছে যদি পেশেন্ট অ্যালকোহলিক হয়। তাহলে সেরেবেলার লেশনের এখানে যদি ভার্মিসটা এফেক্টেড হয় তাহলে এই ধরনের আমরা গেট পাই। এই ভার্মিসটা সব অ্যালকোহলে সেন্সিটিভ, এই কারণে এখানে লেশনের যে গেটটা আমরা পাবো, অ্যালকোহলিক পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা একই রকম গেট পাবো। এরপর স্ট্যাম্পিং গেট, তাহলে এটা পাওয়া যাচ্ছে প্রোপ্রিওসেপশন ডিফেক্ট থাকলে। আমরা একটু আগে বলছিলাম প্রোপ্রিওসেপশন কাজ কাজ ডরসাল কলামে। তাহলে পেশেন্ট যদি ডরসাল কলাম লেশন থাকে, পেশেন্ট যদি প্রোপ্রিওসেপশন ঠিক মতো না হয়, তাহলে পেশেন্ট কি হবে, তার জয়েন্ট পজিশন বা তার লিম্বস গুলো কোথায় আছে এটা পুরোপুরি বুঝতে পারে না। আমরা কিন্তু চোখ বন্ধ করে যদি আমরা হাঁটি তাহলে আমরা কিন্তু বুঝতে পারি আমাদের পা মেঝেতে কতটুকু উপরে আছে, পায়ের পজিশন কোন জায়গায় আছে। তাহলে যে পেশেন্টটার প্রোপ্রিওসেপশন ঠিক নাই, সে তার পায়ের পজিশন ঠিক মতো বুঝতে পারে না। এই কারণে পেশেন্টগুলো একটু ফোর্স দিয়ে মেঝেতে হচ্ছে পা রাখে, মানে যখন সে হাঁটে হাঁটে আর কি। তাহলে জোরে করে যখন পা তুলবে তখন এটা স্ট্যাম্পিং সাউন্ড হবে আর কি। আমরা যখন স্ট্যাম্প মারি কোনো ইসে, কাগজে, আমরা প্রেসার দিয়ে রাখি যেরকম, এই পেশেন্টগুলো হাঁটার সময় পাটা হচ্ছে প্রেসার দিয়ে ফেলবে মেঝেতে, যাতে সে তার পজিশনটা বুঝতে পারে যে পা ঠিক মতো মেঝেতে পড়ছে কিনা। তাহলে এটা আমরা পাবো হচ্ছে প্রোপ্রিওসেপশন বা ডর্সাল কোন ডিফেক্ট থাকলে। তাহলে স্ল্যাপিং গেট পাওয়া যায় হচ্ছে ফুট ড্রপ থাকলে, আর স্ট্যাম্পিং গেট পাওয়া যায় প্রোপ্রিওসেপশন ডিফেক্ট থাকলে। এগুলো ডিরেক্টলি কোশ্চেন কমই আসে, ইউজুয়ালি সিনিয়রের সাথে মিল করে দেয়। এরপর হচ্ছে অ্যাপ্লাক্সিক গেট। অ্যাপ্লাক্সিক গেটে কি হয়, পেশেন্টের সেরেবেলার ফাংশন, মাসেল পাওয়ার, তারপর যে সেরেবেলার ফাংশন সবকিছু নর্মাল থাকে, নর্মাল পাওয়ার, সেরেবেলার ফাংশন এবং প্রোপ্রিওসেপশন। কিন্তু পেশেন্ট গুলো কি হয়, তার গেটটা ইনিশিয়েশন করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে ইউজুয়ালি লেশন থাকে হচ্ছে ফ্রন্টাল লোবে। তাহলে আমাদের ফ্রন্টাল লোবের ফাংশন মেইন হচ্ছে দুইটা মেইন ফাংশন আছে মোটরের ক্ষেত্রে, একটা হচ্ছে মোটর ফাংশনের প্ল্যানিং করা আর একটা হচ্ছে এক্সিকিউশন করা। তাহলে এই পেশেন্ট গুলা কি হয়, এই যে একটা মোটর মুভমেন্ট করবে বা হাঁটা শুরু করবে, এই ইনিশিয়েশনটা সে করতে পারে না। কিন্তু এদের ক্ষেত্রে পাওয়ার বা সেরেবেলার ফাংশন বা প্রোটেকশন, অন্য যে কোনো মুভমেন্ট যেগুলো আগে সবকিছু ঠিকঠাক থাকে। এটা পাওয়া যায় দুইটা কন্ডিশন, একটা হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস আর একটা হচ্ছে ডিফিউজ ফ্রন্টাল লোবলেশন। তাহলে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের ক্ষেত্রে আমরা পরে দেখবো যে এখানে ট্রায়াড থাকে, একটা হচ্ছে গেট অ্যাপ্লেক্সিয়া, এরপর হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, আর একটা হচ্ছে ডিমেনশিয়া। তাহলে এটা খুব ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসে। তাহলে অ্যাপ্লেক্সিক গেট আমরা
প্রায় দুইটা জায়গায়, এর মধ্যে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। এবার আসি ক্রেনাল নার্ভ লেশন। তাহলে ক্রেনাল নার্ভ নিউক্লিয়াস এবং ক্রেনাল নার্ভ এগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। তাহলে ক্রেনাল নার্ভ আমরা বলছিলাম আছে কয়টা, 12 পেয়ার্স। এর মধ্যে ক্রেনাল নার্ভ 1, 2 and 8 মানে অলফ্যাক্টরি, অপটিক এবং ভেস্টিবুলো ককলিয়ার, এটা হচ্ছে পিওর সেন্সরি, মানে এগুলো কাজে শুধু সেন্সেশন ক্যারি করে। এরপর হচ্ছে 3, 4, 6, 11 and 12 ওকুলোমোটর, প্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, স্পাইনাল অ্যাক্সেসরি এন্ড হাইপোগ্লসাল, এগুলো হচ্ছে পিওর মোটর। আর 5, 7, 9 and 10 মানে ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লোসোফেঞ্জাল, ভেগাস, এগুলো মোটর এবং সেন্সরি দুইটা কম্পোনেন্টই আছে। আর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে প্যারাসিম্পাথেটিক আউটফ্লো আসে ক্রানিওস্যাক্রাল আউটফ্লো থেকে। ক্রানিয়াল নার্ভের মধ্যে 3, 7 এবং 9, 10 এদের হচ্ছে আবার প্যারাসিম্পাথেটিক কম্পোনেন্ট আছে। তাহলে ক্রানিয়াল নার্ভ আমাদের ডিরেক্টলি কোশ্চেন আসবে না, কিন্তু ব্রেন স্টেমের যে সিনড্রোম গুলো আছে সেগুলোর কেস ডায়াগনোস করার জন্য আমাদের ক্রানিয়াল নার্ভ গুলো সম্পর্কে জানা লাগবে। তাহলে ক্রানিয়াল নার্ভ 1 এবং 2 এই দুটো আসে মেইনলি ব্রেন থেকে বা সেরেব্রাল থেকে, এদের অরিজিন হয়। আর 3, 4 এদের নিউক্লিয়াস লোকেশন থাকে মিড ব্রেনে। 5, 6, 7, 8 থাকে হচ্ছে পন্সে, এবং এরা এক্সিট করে হচ্ছে পন্টোমেডুলাই জাংশন দিয়ে। আর 9, 10, 11, 12 এই চারটা নার্ভের নিউক্লিয়াস লোকেশন হচ্ছে মেডুলা অবলঙ্গতে। তাহলে এটা মনে রাখতে পারেন 2, 2, 4, 4 এই রুলস দিয়ে। দুইটা থাকবে ব্রেনে, দুইটা মিড ব্রেনে, চারটা পঞ্চে আর চারটা মেডুলা অবলঙ্গতে। অলফ্যাক্টরি নার্ভ আমাদের জন্য খুব একটা দরকার হয় না, আমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভের মেইন ফাংশন হচ্ছে ভিজুয়াল সেন্সেশন ক্যারি করা, এবং অপটিক নার্ভ রিলেটেড ডিটেলস আমরা পরে ডিসকাস করবো, এটা সবটাই লাগবে। অকুলোমোটর নার্ভ, তাহলে অকুলোমোটর নার্ভের বেশ কিছু মাসেলকে সাপ্লাই দেয়। তাহলে আমরা অকুলার যে মাসেল গুলো আছে সেখানে দুইটা মাসেল সাপ্লাই হচ্ছে প্রক্লিয়ার দিয়ে, আর একটা হচ্ছে অ্যাবডুসেন্স দিয়ে। বাকি সবগুলা মাসেলকে সাপ্লাই দেওয়া হচ্ছে অকুলোমোটর নার্ভ। তাহলে আমরা হচ্ছে এর আগে যেমন একদম মনে রাখতাম SO4 and LR6। তাহলে সুপিরিয়র অবলিক মাসেল, এই মাসেলটা সাপ্লাই দেয় হচ্ছে ফোর্থ ক্যানাল নার্ভ বা ট্রোক্লিয়ার নার্ভ। LR6 ল্যাটারাল রেকটাস, তাহলে এটা সাপ্লাই দেয় হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ বা ক্যানাল নার্ভ 6। বাকি যে মাসেল গুলো আছে তাহলে বাকি কোনটা থাকতেছে, একটা হচ্ছে মিডিয়াল রেকটাস, সুপিরিয়র অবলিক চলে গেছে, তাহলে ইনফিরিয়র অবলিক, এবার সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস। বাকি সবগুলো মাসেলকে সাপ্লাই দেবে ক্যানাল নার্ভ 3। এর সাথে আরো দুটো মাসেলকে সাপ্লাই দেয়, একটা হচ্ছে লিভেটর পালপিবারি সুপিরিয়রিস, এটার কাজ হচ্ছে আইলিড এলিভেশন করা। আর একটা হচ্ছে কনস্ট্রিক্টর পিউপিলি, এটার মাধ্যমে কি করে, পিউপিলকে কনস্ট্রিকশন করে। ল্যাটারাল রেকটাস মাসেলটা কি করে, আইয়ের মুভমেন্ট ল্যাটারাল নিয়ে যায়, ল্যাটারাল আই মুভমেন্ট। আমরা যখন কোন এক সাইডে কোন একটা অবজেক্ট দেখি, কোন সেটা হতে পারে বাম পাশে বা ডান পাশে, ল্যাটারালি যখন কোনো আইয়ের মুভমেন্ট করি, এটাতে হেল্প করে হচ্ছে ল্যাটারাল রেকটাস মাসেল, যেটাকে সাপ্লাই দেয় হচ্ছে ক্যানাল 6। এবার আমরা যদি একটা আইয়ের মুভমেন্ট চিন্তা করি, এটা ধরলাম লেফট আই আর এটা ধরলাম রাইট আই। তাহলে লেফট আই যখন ল্যাটারালি মুভ করবে
এই মুভমেন্টটাতে হেল্প করবে ল্যাটারাল রেক্টাস, যেটাকে সিক্স ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। যখন মিডলে মুভ করবে, এখানে কাজ করবে মিডিয়াল রেক্টাস, উপরের দিকে সুপিরিয়র রেক্টাস, নিচের দিকে ইনফিরিয়র রেক্টাস। আর সুপিরিয়র অবলিক কি করে, এটা হচ্ছে ইনটর্শন করে। এই দিকটাতে মুভ করে। তাহলে এল6 নিয়ে যাচ্ছে এইদিকে, আর সুপিরিয়র অবলিক নিচ্ছে এইদিকে। তাহলে কোন একটা মাসেলে যদি ক্রেনিয়াল নার্ভ থ্রি রিলেশন হয়, তাহলে ওকুলোমোটর নার্ভ রিলেশন আমাদের বেশি ইম্পর্টেন্ট। ওকুলোমোটর নার্ভ যদি রিলেশন হয়, তাহলে ইনফিরিয়র রেক্টাস মাসেল, সুপিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস এবং ইনফিরিয়র অবলিক, এই কোনগুলো মাসেলগুলো কাজ করবে না, সবগুলো প্যারালাইজ হয়ে যাবে। বাদ থাকবে কোনটা, ল্যাটারাল রেক্টাস, যেটা এইদিকে আইকে মুভ করার চেষ্টা করতেছে, আর সুপিরিয়র অবলিক, যেটা এইদিকে মুভ করার চেষ্টা করতেছে। তাহলে এই দুইটার নেট ইফেক্ট হবে কি, আই বলটা এইদিকে ডেভিয়েট থাকবে, মানে আউটওয়ার্ড, যেটা হচ্ছে এল6 এর কারণে হইতেছিল, এটা একটা লেকচার কারণে হইতেছিল, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড, যেটা হইতেছে আনঅপোজ সুপিরিয়র অবলিক মাসেলের কারণে, যেটা ক্রেনিয়াল নার্ভ ফোর্স সাপ্লাই দিচ্ছিল। তাহলে ক্রেনিয়াল নার্ভ থ্রি যদি লেসন হয়, তাহলে আই বলটার পজিশন হবে আউটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ডিউ টু আনঅপোজ ডাইরেকশন অফ ল্যাটারাল রেক্টাস এন্ড সুপিরিয়র অবলিক। এর সাথে কি হবে, ক্রেনিয়াল থ্রির আরেকটা ফাংশন বলছিলাম আইলি ডেরিভেশন করা, যেটা করে লিভিয়েটর পালপেবরি সুপিরিয়রিস। তাহলে এই মাসেলটা যদি ঠিক মতো কাজ না করে, প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি হবে, পেশেন্টের টোসিস হবে, মানে আইলিডটা ড্রপিং হবে। এরপরে আরেকটা মাসেল প্যারালাইজড হবে, সেটা হচ্ছে কনস্ট্রিক্টর পিউপিলি। তাহলে এইটা প্যারালাইসিস হলে কি হবে, পিউপিলটা ঠিক মতো কনস্ট্রাকশন করতে পারবে না, পিউপিলটা ডাইলেটেড থাকবে। ক্রেনিয়াল নার্ভ থ্রির আমরা কি কি ফিচার পাইতেছি, একটা হচ্ছে আই থাকবে আউটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড পজিশনে। এরপরে আইলিডটা ড্রপিং হবে, পেশেন্টের টোসিস থাকবে, এটা হচ্ছে কমপ্লিট টোসিস থাকে। আর একটা থাকবে হচ্ছে ডাইলেটেড পিউপিল। তাহলে এই তিনটা কন্ডিশন আমরা পাবো হচ্ছে ক্রেনিয়াল নার্ভ থ্রি রিলেশন হলে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এর যে ডাইলেটেড পিউপিল, এই পিউপিলটা আমরা পাবো যদি কমপ্রেসিভ কোনো প্যাথোলজি থাকে। তাহলে কনস্ট্রিক্টর পিউপিল এটা সাপ্লাই হচ্ছে প্যারাসিম্পেথেটিক পার্ট অফ ওকুলোমোটর নার্ভ থেকে। তাহলে ওকুলোমোটর নার্ভে আমরা বলছিলাম মোটর কম্পোনেন্ট আছে, প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্ট আছে। এই প্যারাসিম্পেথেটিক পার্টটা কি করে, পিউপিল কনস্ট্রিকশন করে। এখন ওকুলোমোটর নার্ভের যে স্ট্রাকচার, এখানে সেন্ট্রালি থাকে হচ্ছে মোটর ফাইবারটা, আর সারাউন্ডিং এ থাকে হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার। তাহলে যখন কোনো পেশেন্টের ক্রেনিয়াল নার্ভ লেশনে কজ হয় কম্প্রেশনের কারণে, এটা হইতে পারে কোনো অ্যানুরিজম, হইতে পারে কোনো টিউমার, বা কোনো স্পেস অকুপেশন। তাহলে এই ধরনের সার্জিক্যাল কোনো কজ যদি কারণে যদি ক্রেনিয়াল নার্ভ রিলেশন হয়, সেক্ষেত্রে এই প্যারাসিম্পেথেটিক ফাইবার গুলো কম্প্রেস হয় এবং ডাইলেটেড পিউপিল হয়। আর মেডিকেল যে কজগুলো আছে, যেমন ডায়াবেটিস, ভাস্কুলাইটিস, বা কোনো নিউট্রিশন কোনো কজ, এই ধরনের কজগুলোতে মেইনলি এফেক্ট হয় মোটর নিউক্লিয়াইড, এবং সেই ক্ষেত্রে সাধারণত পেশেন্টের ডায়ালেটেড পিউপিল নাও থাকতে পারে। তাহলে ডায়াবেটিস বা ভাস্কুলাইটিসের যে ক্রেনিয়াল নার্ভ রিলেশন হয়, সেক্ষেত্রে অনেক সময় পিউপিলটা নর্মাল থাকতে পারে। এটা সিগনিফিকেন্স কি, কোনো পেশেন্টের যদি আমরা ক্রেনিয়াল নার্ভ রিলেশন পাই, যে আই বলটা আউটার এন্ড ডাউনওয়ার্ড রয়েছে, টোসিস রয়েছে, এর সাথে যদি আমরা দেখি পেশেন্টের পিউপিলটা ডাইলেটেড, তাহলে আমরা চিন্তা করবো সার্জিক্যাল কজ, মানে পেশেন্টের হয় কোনো অ্যানিউরিজম আছে বা স্পেসিফিক লেশন বা টিউমার আছে, সেক্ষেত্রে মানে আর্জেন্ট ইমেজিং করতে হবে, নিউরোসার্জিক্যাল রেফারেল দিতে হবে। আর যদি দেখি না পিউপিলটা নর্মাল আছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো পেশেন্টের মেডিকেল কজ হওয়ার পসিবিলিটি বেশি, যেমন ডায়াবেটিস বা ভাস্কুলাইটিস, এই ধরনের কজগুলা। তাহলে এটা গেল হচ্ছে ক্রেনিয়াল নার্ভ থ্রি লেশনের জন্য। এখন যদি ক্রেনিয়াল নার্ভ সিক্স লেশন হয়, যেটা হচ্ছে ল্যাটারাল রেক্টাস মাসেলকে সাপ্লাই দিচ্ছিল, তাহলে ল্যাটারাল রেক্টাসের কাজ কি, এটা যদি আমরা রাইট আইতে কনসিডার করি, ল্যাটারাল রেক্টাস কি করবে, এই আইবলটাকে রাইট সাইডে মুভ করবে।
ল্যাটারাল রেকটাস। এখন যদি ক্রানুলার 6 এ পলসি হয়, এই মাসলটা ঠিক মতো কাজ করতে পারবে না, তাহলে আই বলটা কি হবে, এই রাইট সাইডে যে মুভমেন্ট যখন করবে তখন তার ডিপ্লোপিয়া হবে, এবং নর্মাল কন্ডিশনে আই বলটা মিডিয়াল সাইডের দিকে ডেভিয়েটেড থাকবে। আর এইগুলো এখানে বলা হয়েছে। অকুলোমোটর নার্ভ, এটা লেশন হলে কি কি পাবো, টোসিস, ডাইরেক্ট পিউপিল, আই হচ্ছে আউটার এন্ড ডাউনওয়ার্ড। ক্রানুলার 6 অ্যাবডুসেন্স লেশন হলে কি হবে, ইনএবিলিটি টু অ্যাবডাক্ট or move eye outward or laterally, ল্যাটারাল সাইডে আইবল মুভমেন্ট করতে পারবে না। এর বেশি ক্রিমিনাল 5 বা ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল বেশ কয়েকটা ফাংশন আছে, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে, ফেসের সেন্সেশন। তাহলে ট্রাইজেমিনাল নার্ভ যদি লেশন হয়, সেই ক্ষেত্রে আমরা পাবো কি, ইপসিল্যাটারাল লস অফ পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন অফ ফেস। মানে যদি লেফট সাইডে ট্রাইজেমিনাল নার্ভ লেশন হয়, তাহলে লেফট সাইডে, ফেসের লেফট সাইডে পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। যদি রাইট সাইডে ট্রাইজেমিনাল নার্ভ লেশন হয়, তাহলে রাইট সাইড অফ ফেসের পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। এবং এটা কখন হবে, যদি লেশনটা পন্সে হয়, ইউজুয়ালি পন্সে। আর ট্রাইজেমিনাল একটু ব্যতিক্রম আছে, এটা মেইন নিউক্লিয়াসটা পন্সে থাকলেও এটা মেডুলা অবলঙ্গাটাও কিছুটা এক্সটেনশন থাকে। এই কারণে পন্স এবং মেডুলা দুই জায়গায় যদি লেশন হয়, সেক্ষেত্রে আমাদের পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হতে পারে। আমরা যখন ব্রেন স্টেম লেসনটা ডিসকাস করবো তখন এটা একটু ডিটেলস পড়া যাবে ইনশাল্লাহ। এরপর আসি ফেসিয়াল নার্ভ। তাহলে ফেসিয়াল নার্ভের বেশ কয়েকটা কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে মোটর কম্পোনেন্ট আছে, সেন্সরি কম্পোনেন্ট আছে, আর একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক কম্পোনেন্ট আছে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মোটর কম্পোনেন্ট। তাহলে ফেসিয়াল নার্ভের দুই ধরনের লেশন হতে পারে, একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন আর একটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন। তাহলে লোয়ার মোটর নিউরন এবং আপার মোটর নিউরনটা একটু দেখে আসি। তাহলে ফেসিয়াল নার্ভ কি করে, ফেসিয়াল মাসেল গুলো বা ফেসের এক্সপ্রেশনের যে মাসেল আছে সেগুলোকে সাপ্লাই দেয়। এর মধ্যে আপার পার্ট অফ ফেসের সাপ্লাই এবং লোয়ার পার্ট অফ ফেসের সাপ্লাই ডিফারেন্ট সাইড থেকে আসে, ডিফারেন্ট নিউক্লিয়ার পার্ট থেকে আসে। মানে এই প্রত্যেকটা মোটর নিউক্লিয়ার বা আপার মোটর নিউরন আসে, যেটা আসে সেরেবেলার কর্টেক্স থেকে। তাহলে ফেসের আপার পার্টে যে সাপ্লাইটা দেয়, এটার যে নিউক্লিয়ারটা, এটা সাপ্লাই পাই বোথ সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে। তাহলে এটা ধরলাম রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর এটা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে আপারটা যে সাপ্লাই দিচ্ছে, সে আপার মোটর নিউরন সাপ্লাই পাচ্ছে বোথ সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে। আর যেটা হচ্ছে লোয়ার পার্ট অফ ফেসকে সাপ্লাই দিচ্ছে, এই শুধু অপোজিট সাইড থেকে ক্রিয়েনার এই আপার মোটর নিউরন সাপ্লাইটা পায়। এখন যদি পেশেন্টের লোয়ার মোটর নিউরন লেশন হয়, এই জায়গাটাতে যদি লেশন হয়, তাহলে কি হবে, আপার পার্ট অফ ফেসিয়াল মাসলগুলো প্যারালাইসিস হবে, লোয়ার পার্ট অফ ফেসের মাসলগুলো প্যারালাইসিস হবে। তাহলে পেশেন্টের যখন ফেসিয়াল মাসলগুলো কন্ট্রাকশন করবে, তখন এই পাশে কোনো কন্ট্রাকশন হবে না, আর ফেসটা ডিভাইড হবে কোন দিকে, অপোজিট সাইডে। এই পাশের মাসলগুলো, রাইট সাইডের মাসলগুলো যেহেতু কন্ট্রাকশন করছে, সো এই দিকে ফেসিয়াল ডিভিশন হবে। তাহলে লোয়ার মোটর লিশনের ক্ষেত্রে কি হয়েছে, লেফট সাইডে লিশন হয়, তাহলে ফেসিয়াল ডিভিশন হবে রাইট সাইডে, মানে অপোজিট সাইড অফ লেশন। আর এই ক্ষেত্রে আপার পার্ট এবং লোয়ার পার্ট দুইটাই এফেক্টেড হবে। এখন লেশনটা যদি আপার মোটর নিউরন টাইপ লেশন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে,
এই পাশে যে নিউক্লিয়াসটা আছে এখন এই পেশেন্টটা যদি রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ারে কোনো লেশন হয় তাহলে সমস্যা কি হবে? যেটা যে নিউক্লিয়াসটা আপার পার্ট অফ ফেসে সাপ্লাই ছিল তো অপোজিট সাইড থেকেও সাপ্লাই আছে, আবার সেম সাইড থেকেও সাপ্লাই আছে। সো এই নিউক্লিয়াসটা কোনো সমস্যা হবে না। কিন্তু যে নিউক্লিয়াসের যে পার্টটা লোয়ার পার্ট অফ ফেসকে সাপ্লাই দিচ্ছিল এটা হচ্ছে সেম সাইড থেকে কোনো সাপ্লাই নেই, জাস্ট শুধু কন্ট্রাল্যাটারাল আউটপুট পাইছে। তাহলে এখানে যদি কোনো স্ট্রোক হয় তাহলে এই নিউক্লিয়াসটা কোনো ফাংশন থাকবে না। এর ফলে কি হবে, লোয়ার পার্ট অফ ফেসের যে মাসলগুলো আছে এইগুলো প্যারালাইসিস হবে। তাহলে আপার মোটর নিউরোলেশনের ক্ষেত্রে যদি রাইট সাইডে লেশন হয় তাহলে লেফট সাইডের লোয়ার পার্ট অফ ফেসের মাসলটা উইক হবে, আর আপার পার্ট অফ ফেসটা এটা ইনটেক্ট থাকবে, এখানে কোনো মাসল উইকনেস থাকবে না। তাহলে এই পেশেন্টের যখন মাসল ফেসিয়াল এক্সপ্রেশন মাসলগুলো যখন কন্ট্যাক্ট করবে তখন কি হবে, এটাও রাইট সাইডে ডেভিয়েশন হবে। তাহলে এখানে রাইট সাইডের লেশন, ফেসিয়াল ডেভিয়েশন হচ্ছে রাইট সাইডে। তাহলে ফেসের যদি আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর লেশন আমরা যদি কনসিডার করি তাহলে আপার মোটর নিউরনে অ্যাক্টেড হবে কন্ট্রাল্যাটারাল লোয়ার পার্ট অফ ফেস, লোয়ার পার্ট অফ ফেসের মাসলগুলো উইক হবে। আর লোয়ার মোটর লেশনের ক্ষেত্রে ইপসিল্যাটারাল বোথ আপার এন্ড লোয়ার পার্ট অফ ফেসের মাসলগুলো উইক হবে। আর ফেসিয়াল ডেভিয়েশন হবে কোন দিকে, লোয়ার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে ডেভিয়েশন হবে অপোজিট টু দ্য সাইড অফ লেশন, মানে যে সাইডে লেশন আছে তার অপোজিটে ডেভিয়েশন হবে। আর আপার মোটর নিউরনের ক্ষেত্রে ডেভিয়েটেড টু সেম সাইড, মানে যে সাইডে প্যাথোলজি সেই সাইডে ডেভিয়েশন হবে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি লেফট সাইডের 7 কিলোনার না লোয়ার মোটর টাইপ লেশন হয় তাহলে ফেশিয়াল ডেভিয়েশন হবে রাইট সাইডে। আর যদি লেফট সাইডে আপার পেশেন্টের স্ট্রোক হয় বা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার প্যাথোলজি থাকে তাহলে ডেভিয়েশন হবে ফেসের লেফট সাইডে। তাহলে এই কথাগুলো এখানে বলা হয়েছে। লোয়ার মোটর নিউরন লেশনে বোথ আপার এন্ড লোয়ার হাফ অফ ফেস এফেক্টেড, আপার মোটর নিউরন লেশনে অনলি লোয়ার হাফ এফেক্টেড, এবং এটা হবে কন্ট্রাল্যাটারাল পার্টটা। আর ফেশিয়াল ডেভিয়েশনের কোন দিকে, লোয়ার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে যে সাইডে লেশন তার অপোজিট সাইডে ফেশিয়াল ডেভিয়েশন হবে, আর আপার মোটর নিউরনের ক্ষেত্রে যে সাইডে ফেশিয়াল লেশন আছে তার সেম সাইডেই ফেশিয়াল ডেভিয়েশন হবে। এর পাশে খেয়াল করলাম 8, 9 এর মধ্যে 8টা ইম্পর্টেন্ট ভেস্টিবুলার কক্লিয়ার। তাহলে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ভেস্টিবুলার আর একটা হচ্ছে কক্লিয়ার। তাহলে কক্লিয়ারের মেইন কাজ হচ্ছে হিয়ারিং সেন্সেশন ক্যারি করা, আর ভেস্টিবুলার কাজ হচ্ছে ব্যালেন্স মেনটেন করা। তাহলে এই নয় যদি লেশন হয় তাহলে আমরা কি পাবো, পেশেন্টের ভাইটাইগো হবে, নিস্টিগমাস হবে, টিনটাস হবে এবং সেন্সোনিউরাল হিয়ারিং লস হবে, আর একটা হচ্ছে পেশেন্টের ইমব্যালেন্স হবে। 9, 10 আমাদের খুব একটু লাগে না, আচ্ছা 10টা একটু লাগে। 10-এর ক্ষেত্রে যে সাইডে লেশন হবে ইউভুলাটা তার অপোজিট সাইডে ডেভিয়েট হবে, আর হাইপোগ্লসাল নার্ভের ক্ষেত্রে টাং ডেভিয়েশন হবে যে সাইডে লেশন আছে সেই সাইডে। তাহলে উভুলার যে মাসল গুলো আছে এটা সাপ্লাই দেয় ক্রেনাল 10 থেকে আসে। তাহলে এটা ধরলাম লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এই সাইডে যে মাসল গুলো আছে এটা এইদিকে পুল করবে,
লেফট সাইডের মাসেলগুলো লেফটের দিকে পুল করবে। এখন পেশেন্টের যদি রাইট সাইডে ক্রিয়ালনার টেনের লেশন হয়, তাহলে এই দিকে যে মাসেলগুলো আছে এটা কন্ট্রাকশন করবে না, এই দিকে পুল আপ হবে না। তাহলে সেক্ষেত্রে উভুলটা ডেভিয়েট হবে কোন দিকে? এই সাইডে মাসেল যেহেতু শুধু কন্ট্রাকশন করছে, এই সাইডে উভুলটা ডেভিয়েশন হবে। ক্রিয়ালনার টেনের ক্ষেত্রে যে সাইডে লেশন তার অপোজিট সাইডে উভুলটা ডেভিয়েটেড হবে। এখন টাঙের ক্ষেত্রে সমস্যাটা কি? টাঙের যে মাসেল আছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে জেনিওগ্লোসাস মাসেল। তাহলে এটা দুই সাইডে দুইটা মাসেল থাকে। রাইট সাইডে যে মাসেলটা থাকে সে টাংটাকে রাইট সাইড থেকে প্রেস করে এবং প্রোট্রুশন করতে হেল্প করে। লেফট সাইডেরটা এইদিকে টাংটাকে ফোর্স করে। এই দুইটা ব্যালেন্সের মাধ্যমে টাংটা আসলে টাং প্রোট্রুশন হয় আর কি। তাহলে এই দিকে যে জেনিওগ্লোসাস মাসেল আছে এটাকে সাপ্লাই দিচ্ছে রাইট সাইডে যা হাইপোগ্লোসাল নার্ভ বা ক্রেনিয়াল 12 সেটা, আর লেফট সাইডে সাপ্লাই দিচ্ছে লেফট ক্রেনিয়াল 12। এখন যদি রাইট সাইডে ক্রেনিয়াল 12 এর লেশন হয়, এটা ধরলাম কোনো প্যাথোলজি হয়েছে, তাহলে এই পাশে যে জেনোগ্লোসাস মাসেল আছে সেই টাংটাকে সামনের দিকে পুশ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? লেফট সাইডে যে মাসেলটা আছে সে হচ্ছে আপার হ্যান্ড নিবে বা সে শুধু একাই কাজ করবে। তাহলে সেই করবে টাংটাকে এই দিকে মুভ ফোর্স করবে। তাহলে টাংটা ডেভিয়েট হবে কোন দিকে? রাইট সাইডে। তাহলে ক্রেনিয়াল 12 এর ক্ষেত্রে লেশন যেদিকে টাঙের ডেভিয়েশন হবে সেই দিকে। তাহলে ক্রেনিয়াল 7, 10 এবং 12 এই তিনটা ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ডেভিয়েশনটা কোন দিকে হচ্ছে। এরপরে ইম্পর্টেন্ট লাইন আছে, অল ক্রেনিয়াল নার্ভস রিসিভ কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্স ফ্রম বোথ সেরেব্রাল হেমিস্ফিয়ার এক্সেপ্ট ক্রেনিয়াল নার্ভ 7 and 12। তাহলে আমরা বলছিলাম যে আপার মোটর নিউরনের মধ্যে দুইটা পার্ট ছিল, কর্টিকো স্পাইনাল, একটা হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার। কর্টিকো নিউক্লিয়ার গুলো মেইনলি ক্রেনিয়াল কে সাপ্লাই দেয়। তাহলে সবগুলো ক্রেনিয়াল নার্ভই সাপ্লাই পায় বোথ সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে। এর মধ্যে ব্যতিক্রম আছে ক্রেনিয়াল নার্ভ 7 এর পার্ট অফ নিউক্লিয়াস দ্যাট সাপ্লাইজ মাসেলস অফ লোয়ার পার্ট অফ ফেস। তাহলে ক্রেনিয়াল নার্ভ 7 এর দুইটা পার্ট থাকে নিউক্লিয়াসের। আপার পার্ট অফ ফেসে যে নিউক্লিয়াসটা সাপ্লাই দেয় সেটা বোথ সেরেব্রাল হেমিস্ফিয়ারকে সাপ্লাই পায়। লোয়ার পার্ট অফ ফেসে যে অংশটা সাপ্লাই দেয় সেটা শুধু কন্ট্রোল্যাটারাল সেরেব্রাল হেমিস্ফিয়ারকে সাপ্লাই পায়। আর একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 12। তাহলে ক্রেনিয়াল 12 এর ক্ষেত্রে টাঙের যেসব মাসেল গুলো সাপ্লাই পায় তারা সবাই পাই বাইলেটারাল সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে সাপ্লাই, এক্সেপশন হচ্ছে জেনিওগ্লোসাস মাসেল। তাহলে জেনিওগ্লোসাস মাসেলের যে আপার মোটর নিউরনটা আসে এটা আসে শুধুমাত্র মানে অপোজিট সাইডে সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে। তাহলে এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। এবার শুধু রুট ভ্যালু অফ টেন্ডন রিফ্লেক্স, তাহলে এটা মুখস্থ করতে হবে, এটা বোঝার তেমন কিছু নাই। বেশি মোটর কর্টেক্স, তাহলে সেরেব্রাল কর্টেক্স এর যে মোটর কন্ট্রোলের পার্টটা আছে সেটা থাকে হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাসে, আর সেন্সরি সোমাটিক কর্টেক্স এটা থাকে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। তাহলে আমরা এর আগে নিউজ অ্যানাটমিতে আমরা পড়ছিলাম যে আমাদের ব্রেনের সামনে অ্যান্টেরিয়র পার্ট এবং পোস্টেরিয়র পার্টের মাঝে একটা থাকে সেন্ট্রাল সার্কাস। সেন্ট্রাল সার্কাসের সামনে থাকে প্রি সেন্ট্রাল জাইরাস আর পিছনে থাকে পোস্ট সেন্ট্রাল জাইরাস। এর মধ্যে প্রি সেন্ট্রাল জাইরাস অংশটা আমাদের মোটর কন্ট্রোলের সাথে রিলেটেড, আর পোস্ট সেন্ট্রাল জাইরাসটা সেন্সরি কন্ট্রোলের সাথে রিলেটেড। ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি এখান থেকে শুরু হয়েছে মেইনলি। তাহলে ব্রেনে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 4 ধরনের সেল পাওয়া যায়। এর মধ্যে অ্যাস্ট্রোসাইট, এটার কাজ হচ্ছে ফ্রেমওয়ার্ক ফর্মেশন করা এবং ব্লাড ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করা। পরীক্ষা সিঙ্গেল বেস্ট আছে হুইচ সেল ফর্মস ব্লাড ব্রেন ব্যারিয়ার। এর পাশে অলিগোডেন্ড্রোসাইট, তাহলে এটা মেইন কাজ হচ্ছে ফর্মেশন অ্যান্ড মেইনটেন্স অফ মাইলিন শীথ। মাইলিন শীথ ইম্পর্টেন্ট কেন? ফর মেইনটেনিং স্পিড অ্যান্ড কনসিস্টেন্সি অফ অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন। তাহলে কোনো পেশেন্টের যদি মাইলিন শীথ গুলো ড্যামেজ হয় বা ডিমেরিটিং লেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নার্ভাস সিস্টেমের যে অ্যাকশন পটেনশিয়াল আছে
এগুলো স্পিডটা কমে যায়। এর পাশে মাইক্রোগ্লিয়াল সেলস, দিজ আর derived from monocytes or macrophages, ফাংশন কি ফাইটিং ইনফেকশন এন্ড রিমুভিং ড্যামেজ সেল। তাহলে এদের ফ্যাগোসাইটিক ফাংশন আছে। তাহলে এই ধরনের বিভিন্ন অর্গানের যে সেলগুলো ফ্যাগোসাইটিক ফাংশন আছে, এই সেলগুলোর নাম পরীক্ষায় আসে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা পাইলাম মাইক্রোগ্লিয়াল সেলস, রেসপিরেটরি সিস্টেম আছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, এরপর লিভার আছে কাফার সেল, কিডনিতে আছে মেসেঞ্জিয়াল সেল, আর স্কিন আছে ল্যাঙ্গারহ্যান্স সেলস, আর বোনসে আছে অস্টিওক্লাস্ট। তাহলে এই সেলগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক ফাংশন আছে। এবার সেই এপেন্ডাইমাল সেলস, এপেন্ডাইমাল সেলস গুলো কি করে, সেরিব্রাল যে ভেন্ট্রিকল আছে এগুলো লাইনিং এপিথেলিয়াম কাজ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে মাইলিন শীট আছে এটা ফর্মেশন করা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটস, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে মাইলিন শীট আছে এটা ফর্মেশন করে সোয়ান সেল। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে। এরপর সে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বক্স, এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, আমরা ডিসকাস করছি। এই সেরেব্রাল হেমিস্ফিয়ারে 4টা লোব আছে, ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল এন্ড প্যারাইটাল। এর মধ্যে টেম্পোরাল এবং প্যারাইটাল লোবটা এটাকে আবার ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুইটা পার্টে ভাগ করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ফাংশনের উপর ডিপেন্ড করে। তাহলে কি ফ্রন্টাল লোবে আমাদের মেইন ফাংশন কি, আমরা একটু আগে বললাম যে প্রি সেন্ট্রাল জাইরাসের আমাদের মোটর অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। এই প্রি সেন্ট্রাল জাইরাসটাকে হচ্ছে ফ্রন্টাল লোবের পার্ট। তাহলে আমাদের মোটর অ্যাক্টিভিটিটা মেইনলি থাকে হচ্ছে ফ্রন্টাল লোবে। তাহলে ফ্রন্টাল লোবে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে মোটর এরিয়া থাকে, মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া এগুলা। তাহলে আমরা যে লিম্বের বা যে কোনো মুভমেন্ট যখন করি, এই মুভমেন্টটা প্ল্যানিং করা এবং মুভমেন্টটা এক্সিকিউট করা, এটা হচ্ছে ফ্রন্টাল লোবের কাজ। এবং রাইট সাইডে যে ফ্রন্টাল লোব আছে এটা বডির লেফট সাইডকে কন্ট্রোল করে, আর লেফট ফ্রন্টাল লোবটা রাইট সাইডকে কন্ট্রোল করে, মানে কন্ট্রোলেটারাল কন্ট্রোল হয়। তাহলে ফ্রন্টাল লোবে যদি কোনো লেশন হয় সেক্ষেত্রে কি হবে, কন্ট্রোলেটারাল হেমিপ্যারেসিস হবে। তাহলে রাইট সাইডে যদি কোনো ফ্রন্টাল লোবে লেশন হয়, তাহলে লেফট সাইড অফ বডি প্যারালাইজড হয়ে যাবে, আর লেফট সাইডে লেশন হলে রাইট সাইডে প্যারালাইজ হবে। ফ্রন্টাল লোবের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রোকাস এরিয়া। তাহলে ব্রোকাস এরিয়ার কাজ হচ্ছে আমরা যে কথা বলতেছি, এই কথা বলা যে মোটর কম্পোনেন্টটা এই এই এরিয়াটা কন্ট্রোল করে। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজের বেশ কয়েকটা কম্পোনেন্ট আছে, এর মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে যে এক্সপ্রেশন কম্পোনেন্ট বলা হয়, যেটা হচ্ছে মানে কথা বলা আর কি। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এই কথা বা ভয়েসটাকে ডিকোডিং করা। তাহলে আমি যে কথা বলতেছি এই কাজটা কন্ট্রোল করতে ফ্রন্টাল লোবের ব্রোকাস এরিয়া। তাহলে এই এরিয়াতে যদি কোনো লেশন হয় সেক্ষেত্রে হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া। তাহলে এখানে লেশন হলে পেশেন্ট গুলা কথা বলতে পারবে না। এছাড়া ফ্রন্টাল লোবে থাকে হচ্ছে মিক্সুলেশন সেন্টার থাকে। তাহলে ফ্রন্টাল লোবে লেশন হলে আরেকটা ফিচার পাওয়া যাবে, ইউরিনারি ইনকন্টিনেন্স। এছাড়া আমাদের যে সাইকোলজিক্যাল যে কম্পোনেন্ট, মানে পার্সোনালিটি, তারপর হচ্ছে ইমোশন, বিহেভিয়ার, জাজমেন্ট, তাহলে এই সবগুলা কন্ট্রোল হয় ফ্রন্টাল লোব থেকে। তাহলে ফ্রন্টাল লোবের লেশন হলেও পেশেন্টের এই যে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাইতে পারে, ইমোশনাল চেঞ্জ হবে, বিহেভিয়ার চেঞ্জ হবে, পেশেন্টের জাজমেন্ট চেঞ্জ হবে। তাহলে ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে পার্সোনালিটি, ইমোশন, সোশ্যাল বিহেভিয়ার, মানে সাইকোলজিক্যাল যে কম্পোনেন্ট গুলা এগুলা, কন্ট্রোলেটারাল মোটর কন্ট্রোল, ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে আউটপুটটা সেটা, আর হচ্ছে মিক্সেশন সেন্টার থাকে। লেশন হলে আমরা কি কি পাবো,
সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি থাকবে, পেশেন্টের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার থাকবে, ল্যাক অফ ইনিশিয়েশন ডিসইনহিবিশন থাকবে। তারপর হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস থাকবে, এক্সপ্রেসিভ ডিসপেশিয়া থাকবে, এক্সটেনশনটা ড্যামেজ হলে ইউরিনারি ইনকন্টিনেন্স হবে। ল্যাঙ্গুয়েজ রিলেটেড, স্পিচ রিলেটেড যে পার্ট আছে এটা পরে ডিসকাস করা হবে। আচ্ছা, আর দুইটা বাদ থাকলো, একটা হচ্ছে ইম্পেয়ার্ড স্মেল, একটা হচ্ছে ইম্পেয়ার্ড মেমোরি। তাহলে অলফ্যাক্টরি যে নার্ভটা আছে, এই নার্ভটা যে পাথওয়ে, এটা হচ্ছে ফ্রন্টাল লোবে খুব ক্লোজলি থাকে। এই কারণে ফ্রন্টাল লোবে যদি লেশন হয় তাহলে অলফ্যাক্টরি নার্ভটা ড্যামেজ হবে এবং সেক্ষেত্রে স্মেল ইম্পেয়ারমেন্ট হবে। আর মেমোরির সাথে রিলেটেড থাকে লিম্বিক সিস্টেম, টেম্পোরাল লোব, হিপোক্যাম্পাস এগুলা। কিন্তু এই মেমোরি যে স্টোরেজ আছে এটার থেকে এক্সিকিউট করে হচ্ছে ফ্রন্টাল লোব। সো ফ্রন্টাল লোবে যদি লেশন হয় তাহলে মেমোরি আসলে যে স্টোরেজ আছে সেটা কোনো হ্যাম্পার্ড হবে না, তবে মেমোরি থেকে নিয়ে যে এক্সিকিউশন করার কোনো ফাংশন, এই কাজটা ফ্রন্টাল লোব করতে পারবে না তখন। এর পাশে অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবের মেইন ফাংশন হচ্ছে ভিজুয়াল প্রসেসিং করা। আর আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স এটা থাকে হচ্ছে অক্সিপিটাল লোবে। তাহলে এখানে যদি কোনো লেশন হয় তাহলে আমাদের ভিজুয়াল যে প্রবলেম গুলো আছে সেগুলো হবে। এটা হচ্ছে ভিজুয়াল ইনঅ্যাটেনশন, ভিজুয়াল লস এন্ড ভিজুয়াল অ্যাগনোসিয়া। আর একটা হচ্ছে কন্ট্রোলেটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং। তাহলে আমাদের অপটিক নার্ভে একটু পরে আমরা দেখবো যে ভিজুয়াল পাথওয়ে আছে, এটা এন্ড হয় হচ্ছে অক্সিপিটাল লোবে। সো এখানে লেশন হওয়ার কারণেই হোমোনাইমাস হেমিয়ানোপিয়াটা হবে। আর ম্যাকুলারটা স্পেয়ারিং হবে, এর কারণ হচ্ছে আমাদের যে অক্সিপিটাল লোব আছে, অক্সিপিটাল লোবের মেইন সাপ্লাই আসে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে। এই অক্সিপিটাল লোবের মধ্যে যে ম্যাকুলার যে এরিয়াটা প্রেজেন্ট করে, এই এরিয়াটা সাপ্লাই আবার দুইটা আর্টারি থেকে আসে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর একটা হচ্ছে মিডিল সেরেব্রাল আর্টারি। এই কারণে অক্সিপিটাল লোবের যখন স্ট্রোক হয় তখন হয় ইউজুয়ালি পিসি অক্লুশনের কারণে, মানে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশনের কারণে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা ড্যামেজ হলো, কিন্তু ম্যাকুলার তখন কি করে, মিডল সেরেব্রাল আর্টারি থেকে তখন ব্লাড সাপ্লাইটা পায়। আবার ম্যাকুলার যে এরিয়াটা, এই এরিয়াটা থাকে একদম পেরিফেরিতে এবং এরিয়াটা থাকে ভেরি লার্জ এরিয়া। সো অন্য কোনো লেশন যদিও হয় তাহলে সেগুলো ইউজুয়ালি ম্যাকুলাকে ইনভলভ করতে পারে না। তাহলে একটা হচ্ছে ডুয়েল ব্লাড সাপ্লাই, আর একটা হচ্ছে এটা লার্জ এরিয়া এবং পেরিফেরাল লোকেটেড। এই কারণে অক্সিপিটাল কর্টেক্সের লেশনগুলোতে ইউজুয়ালি ম্যাকুলার যে এরিয়াটা আছে এটা ইনভলভমেন্ট হয় না। তাহলে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, এটা আমরা দেখবো বেশ একটা সাইটে লেশন হলে এটা পাওয়া যায়। এর মধ্যে যদি ম্যাকুলার স্পেরিং থাকে তখন আমরা চিন্তা করবো লেশনটা হচ্ছে অক্সিপিটাল লোবের লেশন। এরপর আসি টেম্পোরাল লোবের লেশন। আর টেম্পোরাল লোবকে ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে ডোমিনেন্ট আর একটা হচ্ছে নন ডোমিনেন্ট, এভাবে ভাগ করা হয়েছে। আমাদের ক্রেনিয়াল নার্ভ 8 যেটা, এটা আমরা বলছিলাম দুইটা কম্পোনেন্ট আছে, ভেস্টিবুলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে অডিটরি কম্পোনেন্ট। এটার কাজ হচ্ছে কি, একটা হচ্ছে ব্যালেন্স মেনটেন করা আর একটা হচ্ছে অডিটরি সেন্সেশন বা অডিশন, যেটা মানে শোনার যে কম্পোনেন্টটা এটা সেন্সেশন ক্যারি করা। এই যে ব্যালেন্স এবং অডিটরি সেন্সেশন ক্যারি করে, এইটা ক্যারি করে নিয়ে যায় কোথায়, টেম্পোরাল লোবে। তাহলে টেম্পোরাল লোবে যদি সমস্যা হয় তাহলে পেশেন্টের ইমব্যালেন্স থাকবে আর একটা হচ্ছে এই যে অডিটরি প্রবলেম থাকবে। এখন আমি যে কথা বলতেছি, আপনারা যে কথাগুলো শুনতেছেন এবং ইন্টারপ্রিটেশন করতেছেন, তাহলে আমরা যখন কারো কথা শুনি, এই কথাটা যখন ডিকোড করি সে কি কথা বলতেছে, এই ডিকোড করার ফাংশনটা করা হচ্ছে টেম্পোরাল লোবের ফার্নিক্স এরিয়া। তাহলে আমাদের কথা বলা দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে কথা বলা আর একটা হচ্ছে যে কেউ কথা বললে সেই কথাটাকে শুনে ডিকোড করা যায় কি বলতেছে। তাহলে কথা বলার ফাংশনটা হচ্ছে ব্রোকাস মোটর এরিয়া, যেটা হচ্ছে ফ্রন্টাল লোবে থাকে। আর কারো স্পিচটাকে ডিকোড করা এই কাজটা করে হচ্ছে টেম্পোরাল লোবের ফার্নিক্স এরিয়া।
তাহলে এখানে যদি লেশন হয় তাহলে কি হবে, স্পিচটা ডিকোড করতে পারবে না। তাহলে কোনো পেশেন্টের টেম্পোরাল লোবে লেশন হলে সে অন্য কারোর কথা শোনার পরে সে কি বলছে এই কথাটা ডিকোড করার অ্যাবিলিটি হারিয়ে ফেলবে। এটাকে বলা হয় রিসেপটিভ অ্যাপাসিয়া বা সেন্সরি অ্যাপাসিয়া, মানে সে কথাটাকে রিসিভ করতে পারবে না ঠিক মতো। তাহলে একটা পাইলাম ইমব্যালেন্স, একটা পাইলাম অডিটরি ফাংশন অ্যাবনর্মালিটি, আর একটা পাইলাম হচ্ছে রিসেপটিভ অ্যাপাসিয়া। এরপর অপটিক নার্ভে আমরা যখন পাথে দেখবো, তাহলে অপটিক নার্ভের যে অপটিক ট্র্যাক্ট আছে এটা হচ্ছে প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোব দুইটা দিয়ে পাস করে। তাহলে টেম্পোরাল লোবে যদি লেশন হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের ভিজুয়াল ডিফিকাল্টও থাকবে। এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে হোমোনাইমাস আপার কোয়াড্রেন্টিনোপিয়া। এটা আমরা পরে ডিসকাস করবো। তাহলে অডিটরি পারসেপশন, স্মেল অ্যান্ড ব্যালেন্স, এই তিনটা হচ্ছে টেম্পোরাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুইটা ক্ষেত্রে কমন। এখানেও অলফ্যাক্টরি নার্ভটা ক্লোজ রিলেটেড থাকে টেম্পোরাল লোবে, যে কারণে আসলে মানে স্মেল অ্যাবনর্মালিটি থাকে। ডোমিনেন্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর ভার্বাল মেমোরি। আর নন ডোমিনেন্টের ক্ষেত্রে হচ্ছে মেলোডি অফ পিচ পারসেপশন আর নন ভার্বাল মেমোরি। তাহলে ডোমিনেন্টে যদি লেশন হয় তাহলে সেক্ষেত্রে হবে রিসেপটিভ অ্যাপেশিয়া আর ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি। আর নন ডোমিনেন্ট টেম্পোরাল লোবে লেশন হলে আমরা পাবো হচ্ছে ইম্পেয়ার্ড মিউজিক্যাল স্কিল, মানে মেলোডি পিচ এগুলো সে ঠিক মতো পারসিভ করতে পারবে না। আর হচ্ছে ইম্পেয়ার্ড নন ভার্বাল মেমোরি। আর দুই ক্ষেত্রেই পাবো হোমোনাইমাস আপার কোয়াড্রেন্টিনোপিয়া। এবার আসি প্যারাইটাল লোব। তাহলে প্যারাইটাল লোবকেও ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুই ভাগে ভাগ করা হয়েছে। ডোমিনেন্টের ক্ষেত্রে মেইন ফাংশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যালকুলেশন। তাহলে যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে ডিসলেক্সিয়া ডিসপেশিয়া হবে ল্যাঙ্গুয়েজ অ্যাবনর্মালিটির কারণে, আর ক্যালকুলেশন অ্যাবনর্মালিটির কারণে অ্যাক্যালকুলিয়া হবে। নন ডোমিনেন্টের ক্ষেত্রে মেইন ফাংশন হচ্ছে স্পেশাল ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশনাল স্কিল। তাহলে এই ক্ষেত্রে যদি লেশন হয় তাহলে কি হবে, স্পেশাল ডিসওরিয়েন্টেশন হবে, কনস্ট্রাকশনাল অ্যাপেক্স হবে, ডিএসি অ্যাপেক্স হবে, নেগলেক্ট অফ কন্ট্রালাটারাল সাইড হবে। তাহলে স্পেশাল ওরিয়েন্টেশন বলতে বোঝায় আমাদের বডির যে অর্গান এটার সাথে স্পেসের রিলেশন। তাহলে আমরা বডির যে লিম, আপার লিম বলি, লোয়ার লিম বলি, তাহলে এইগুলা আমরা চোখ বন্ধ করলে আমরা বুঝতে পারি কোনটা কোথায় আছে। এগুলো পজিশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকে। তাহলে যে আইডিয়াটা এটা হচ্ছে মেইনলি প্যারাইটাল নন ডমিনেন্ট যে লোব আছে সেটার কাজ। এখানে যদি লেশন হয় তাহলে কি হবে, একজন মানুষ আমাদের যে সাইডে লেশন হবে তার অপোজিট সাইডে বডির অস্তিত্বটা সে বুঝতে পারবে না। নেগলেক্ট অফ কন্ট্রালাটারাল সাইড, তাহলে এগুলো পেশেন্টের খুব টিপিক্যাল সিনারিও দেখা যায়। যদি মেল পেশেন্ট হয় সে দেখা যাচ্ছে এক পাশ শেভিং করতেছে আর এক পাশ শেভ করতেছে না, তাহলে যে সাইডে তার নেগলেক্ট মানে কন্ট্রাল যে সাইডটা এই সাইডের সে অস্তিত্বটা সে বুঝতে পারে না। এইটা একটা ছবি ছিল। এই যে একটা ছবি দেখেন, এটা দেখলে বোঝা যাবে। তাহলে এই পেশেন্টের আসলে লেফট সাইডে নেগলেক্ট আছে, মানে লেশন আছে রাইট সাইডে। সমস্যা কি হয়েছে, সে রাইট সাইডে শেভিং করছে কিন্তু লেফট সাইডে শেভ করে না, মানে এটা সে অস্তিত্ব সে বুঝতে পারে না। এটাই বলে কন্ট্রাল্যাটারাল নেগলেক্ট। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে, প্যারাইটাল লোবের ক্ষেত্রে আমাদের কমন ফাংশন হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি কন্ট্রোল করা। কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল ছিল ফ্রন্টাল লোবে, আর প্যারাইটাল লোবে হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি কন্ট্রোল। তাহলে এখানে লেশন হলে কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস হবে। আর কি পাওয়া যাবে, কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস লোয়ার কোয়াড্রেন্টে পাওয়া যাবে ডিউ টু ড্যামেজ অফ প্যারাইটাল লোবের যে অপটিক রেডিয়েশন সেগুলো। এছাড়া দুটো ফাইন্ডিংস পাওয়া যায়, অ্যাস্ট্রোগনোসিস আর একটা হচ্ছে অ্যাগেপসিয়া। তাহলে এই প্যারাইটাল লোবের লেশন হলে পেশেন্টের সেন্সরি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সবগুলো পাওয়া যাবে। পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে
এই তিনটা 6টা পরীক্ষায় বেশি আসে। তাহলে ডমিনেন্ট ফ্রন্টাল লবিলেশন হলে আমরা পাবো এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া, ডমিনেন্ট প্যারাইটাল লবিলেশন হলে পাবো কন্ডাকশন অ্যাপাসিয়া, আর একটা হচ্ছে ডিসলেক্সিয়া। আর ডমিনেন্ট টেম্পোরাল লবিলেশন হলে পাবো রিসেপটিভ অ্যাপাসিয়া আর ডিসলেক্সিয়া। অ্যাপাসিয়া ডিসপেসিয়া আসলে সেমই, আগে অ্যাপাসিয়া বলা হতো, এখন ডিসপেসিয়া বলা হয়। এবার হচ্ছে ভিজুয়াল ডিফেক্ট আমরা কি কি পাবো? যদি টেম্পোরাল লবিলেশন হয় সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস আপার কোয়াড্রান্টোপিয়া, প্যারাইটাল লবিলেশন হলে হোমোনাইমাস লোয়ার কোয়াড্রান্টোপিয়া, আর অক্সিপিটাল লবিলেশন হলে হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলা স্পেয়ারিং। ভিজুয়াল আর স্পিচ ডিফেক্ট গুলা লাস্টের দিকে আমরা ডিসকাস করবো। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার এর এন্টেরিয়র হাফ ডিল করা হচ্ছে এক্সিকিউটিভ বা ডুইং ফাংশন, আর পোস্টেরিয়র হাফ হচ্ছে সেন্সরি বা পারসেপশন অফ দ্য এনভায়রনমেন্ট। এরপর কথা বলছে সেরেব্রাল ডোমিনেন্স অ্যালাইন্স উইথ লিম ডোমিনেন্স উইথ ল্যাঙ্গুয়েজ ফাংশন। In right-handed individuals, left hemisphere is almost always dominant. তাহলে যারা রাইট হ্যান্ডেড পারসন তাদের ক্ষেত্রে ইউজুয়ালি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারটা ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড থাকে। আর হাফ অফ দ্য লেফট হ্যান্ডার্স হ্যাভ ডোমিনেন্ট রাইট হেমিস্ফিয়ার। তাহলে কোনো পেশেন্ট যদি রাইট হ্যান্ডেড হয় তাহলে তার ল্যাঙ্গুয়েজে এটা থাকবে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে। এই পেশেন্টগুলো যদি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারে কোনো লেশন হয় তাহলে সেই লেশনটা ফ্রন্টাল, টেম্পোরাল বা প্যারাটাল লোবে ইনভলভমেন্ট করলো তাদের ল্যাঙ্গুয়েজ কোনো ডিফিকাল্টি থাকবে না। তাহলে এটা অনেক সময় পরীক্ষার সিনারিও থাকতে পারে। তাহলে শুধুমাত্র দেখা যায় যে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে যদি কোনো স্ট্রোক হয় বা কোনো লেশন থাকে সেই ক্ষেত্রে ইউজুয়ালি ল্যাঙ্গুয়েজটা ইনভলভমেন্ট হয়। এখানে এই কথাগুলো আমার একইভাবে বলা আছে। ফ্রন্টাল লোবে আমাদের মেইন এরিয়া থাকে হচ্ছে প্রাইমারি এবং সাপ্লিমেন্টারি মোটর কর্টেক্স, সো কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল, এক্সিকিউশন এবং প্ল্যানিং এই ফাংশনগুলো হ্যাম্পার হবে যদি ফ্রন্টাল লোবে লেশন হয়। এছাড়া ব্রোকাস এরিয়া থাকে, এটার কারণে স্পিচের সমস্যা হবে। ফ্রন্টাল আই ফিল্ডে লেশন হলে কন্ট্রাল্যাটারাল ফ্রন্টাল আই মুভমেন্ট লস হবে। মিক্সেশন সেন্টার ড্যামেজ হলে ইউরিনারি ইনকন্টিনিউয়াস হবে। আর প্রিফ্রন্টাল কর্টেক্স এটা মেইন কাজ থাকে হচ্ছে সাইকোলজিক্যাল যে ফাংশনগুলো আছে। তাহলে এখানে লেশন হলে পেশেন্টের পার্সোনালিটি, ইমোশন, বিহেভিয়ার, ডিসিশন মেকিং এবং মেমোরি গুলো ইম্পেয়ার্ড হবে। বাকি প্যারাটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব এখানে যেগুলো আছে এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। এরপর আসি ব্রেনের সেরেব্রাল কর্টেক্সের কিছু ডিপ স্ট্রাকচার থাকে, এগুলা সেল বডি কানেকশন বা গ্রে ম্যাটার। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বেজাল গ্যাংলিয়া আর একটা হচ্ছে থ্যালামাস। বেজাল গ্যাংলিয়া মেইনলি কানেক্টেড থাকে মোটর কন্ট্রোলের সাথে, আর থ্যালামাস হচ্ছে লেভেল অফ অ্যাটেনশন টু সেন্সরি পারসেপশন। তাহলে বডির যেসব সেন্সেশন আছে এর মধ্যে স্মেল বাদে বাকি যে সেন্সেশন গুলো আছে সব সেন্সেশনই থ্যালামাস হয়ে তারপরে হচ্ছে প্যারাটাল লোবে যায়। এবার সিএসএফ মেইনলি ফর্মেশন ল্যাটারাল ভেন্ট্রিকলসে এবং রিঅ্যাবসর্পশন হয় সেরেব্রাল ভেনাস সিস্টেমে। এটা মেইন কাজ হচ্ছে কুশন হিসেবে কাজ করে এবং প্রোটেকশন এন্ড নরিশেস অফ সিএনএস। ব্রেন স্টেমের মধ্যে আমাদের থাকে হচ্ছে ক্রেনাল নার্ভ নিউক্লিয়াই গুলা, আর মোটর এবং সেন্সরি যে পাথওয়ে আছে এই পাথওয়ে গুলা ব্রেন স্টেম পাথওয়ে মোটর গুলা নিচে নামে, আর সেন্সরি গুলা সেরেব্রাল হেমিস্ফিয়ারের সাথে কানেক্টেড হয়। এখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে রেটিকুলার ফর্মেশন। তাহলে রেটিকুলার ফাংশন ফর্মেশনের কাজগুলো পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে। তাহলে একটা হচ্ছে কনজুগেট আই মুভমেন্ট করা, মেইনটেন্স অফ ব্যালেন্স এন্ড এরোশন, আর একটা হচ্ছে কার্ডিওরেসপিরেটরি কন্ট্রোল। তাহলে এই তিনটা ফাংশন পরীক্ষা আসে। এবার সে মোটর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে মোটরের ক্ষেত্রে আমরা বলছিলাম আপার মোটর নিউরনটা অরিজিন হয় পিরামিডাল সেলস অফ সেরেব্রাল কর্টেক্স, এবং সেটা দেন হচ্ছে সিনাপস করে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ডের সাথে। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড এটা সেল বডি ফর্মেশন করে লোয়ার মোটর নিউরন। আর এটা আমরা বলে ফেলছি মাইলিন শীট থাকলে কন্ডাকশন স্পিড বাড়ে, এবং মাইলিন শীট সেন্টার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ফর্মেশন হয় সোয়ান সেল দিয়ে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফর্মেশন হয় অলিগোডেন্ড্রোসাইট দিয়ে। মোটর সিস্টেম, মোটর সিস্টেমে যে মুভমেন্টের যে প্রোগ্রাম এটা ফর্মেশন হচ্ছে প্রি মোটর কর্টেক্সে, আর এক্সিকিউশন হয়েছে মোটর কর্টেক্সের মাধ্যমে।
আর এই সিগন্যালটা ট্রান্সমিট হয় পিরামিডাল ট্র্যাক্টের মাধ্যমে। এখানে একটা কথা বলছে, দিস passes through internal capsule and ventral brainstem before crossing or decussating in the medulla to enter lateral columns of spinal cord. তাহলে পিরামিডাল ট্র্যাক্টটা আমরা যদি এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করি, এটা ধরলাম সেরেব্রাল কর্টেক্সের রাইট পার্ট আর এটা হচ্ছে লেফট পার্ট, সেরেব্রাল কর্টেক্স, এরপরে মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গটা, স্পাইনাল কর্ড। তাহলে পিরামিডাল ট্র্যাক্টটা অরিজিন হয় হচ্ছে সেরেব্রাল কর্টেক্সে, এরপর এটা নিচে নামে, এখানে সে মিড ব্রেন, পন্স এবং মেডুলাতে আসে। মেরুদণ্ডের নিচের দিকে আসার পরে সে ক্রস করে অপোজিট সাইডে চলে যায় এবং স্পাইনাল কর্ড দিয়ে নিচে নামে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি স্পাইনাল কর্ড লেভেলে কোনো লেশন হয়, এটা তো হচ্ছে আপার মোটর নিউরন ট্র্যাক্ট। তাহলে স্পাইনাল কর্ড লেভেলে লেশন হলে আমরা যে আপার মোটর নিউরন লেশন পাবো সেটা পাবো সেম সাইডে। তাহলে রাইট সাইডের স্পাইনাল কর্ডে যদি লেশন হয় তাহলে আপার মোটর নিউরন লেশন পাবো রাইট সাইডে। কিন্তু যদি স্পাইনাল কর্ড লেভেলের উপরে কোথাও লেশন হয়, সেটা হয়তো মেডুলাতে, পন্সে, মিড ব্রেনে, সেরেব্রাল কর্টেক্সে বা ইন্টারনাল ক্যাপসুলে, তাহলে সেক্ষেত্রে আমরা লেশন পাবো কন্ট্রাল্যাটারাল সাইডে। তাহলে এই যে লেফট সাইডে সেরেব্রাল কর্টেক্স, মিড ব্রেন, পন্স বা মেডুলা, এর যে কোনো যদি লেশন হয় তাহলে আমরা আপার মোটর নিউরন সাইডটা পাবো কোথায়? রাইট সাইডে, কারণ মেডুলাতে এসে পিরামিডাল ট্র্যাক্টটা ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে, এটা ইম্পর্টেন্ট খুবই। লেশন ইন স্পাইনাল কর্ড, ফিচার্স অফ আপার মোটর নিউরন লেশন অন সেম সাইড অফ লেশন, and lesion above spinal cord, features of upper motor neuron lesion on opposite side. এর পাশে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এক্সট্রা পিরামিডাল সিস্টেমের মধ্যে আমাদের মেইনলি হচ্ছে বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়ার কাজ কি কি? একটা হচ্ছে মাসেল টোন মেনটেন করা, বডি পোস্টার মেনটেন করা, হচ্ছে ইনিশিয়েশন অফ মুভমেন্ট। তাহলে এই বেজাল গ্যাংলিয়াতে লেশন হলে আমাদের যে ডিজিজটা সেটা হচ্ছে পার্কিনসনিজম। তাহলে পার্কিনসনের কি কি ফিচার পাই? একটা হচ্ছে মাসেল টোন বেশি পাবো, একটা হচ্ছে পোস্টার ইনস্টেবিলিটি থাকবে, আর একটা হচ্ছে ডিফিকাল্টি ইন ইনিশিয়েশন অফ মুভমেন্ট। তাহলে আমরা যখন গেইট পড়ছিলাম তখন এগুলাই আমরা ডিসাইড করছি এগুলো কেন হয়, ডিউ টু বেজাল গ্যাংলিয়া লেশন। তাহলে টোনটা যে বেশি থাকে এটা কি ফর্মে থাকবে? এটা হচ্ছে রিজিডিটি ফর্মে, একটা হচ্ছে লেড পাইপ রিজিডিটি থাকে আর একটা হচ্ছে কগভেল রিজিডিটি থাকে। স্পাস্টিসিটি আর রিজিডিটির মধ্যে পার্থক্য হচ্ছে স্পাস্টিসিটি ইউজুয়ালি ইনিশিয়ালি থাকে মুভমেন্টের, পরে থাকে না। আর রিজিডিটিটা হচ্ছে মুভমেন্টের টোটাল যে পার্টটা আর কি, ইনিশিয়ালি থাকবে এবং লেট স্টেজও থাকবে। আর কোয়াগুয়াল রিজিডিটি যখন রিজিডিটির সাথে ট্রেমর থাকবে সেটাকে বলবো কোয়াগুয়াল রিজিডিটি। এছাড়া পেশেন্টে কি থাকবে? বললাম বডি পোস্টার মেনটেন করতে পারবে না, সব পোস্টারাল ইনস্টেবিলিটি থাকবে, আর এটা হচ্ছে ব্র্যাডিকাইনেশন থাকবে। এরপর সেরেবেলাম। তাহলে সেরেবেলামের মেইন ফাংশন হচ্ছে ফাইন টিউনিং এন্ড কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। আর কি করে? আর্টিকুলেশন অফ স্পিচ এন্ড পার্টিসিপেটস প্ল্যানিং এন্ড লার্নিং অফ স্কিল মুভমেন্ট। তাহলে সেরেবেলামে যদি লেশন হয় তাহলে কি হবে? পেশেন্টে কোঅর্ডিনেশন করতে পারবে না, ফাইন টিউনিং যে মুভমেন্ট গুলো সেগুলো করতে পারবে না, যেমন আয়ের মুভমেন্টটা যে স্মুথনেস সেটা নষ্ট হয়ে যাবে, পেশেন্টের নিস্টেগমাস হবে, আর্টিকুলেশন অফ স্পিচের সমস্যা হবে, পেশেন্টের ডিজার্থি হবে। এছাড়া স্কিল যে মুভমেন্ট গুলো সেগুলো ঠিক মতো করতে পারবে না, পেশেন্টের ইন্টেনশন ট্রেমর হবে, পাস পয়েন্টিং হবে, ডিসড্যাডোগানিস হবে। আর সেরেবেলামে
একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেন্ট্রাল ভালমিস, এটার মেইন কাজ হচ্ছে কোঅর্ডিনেশন অফ গেট পোর্সার। তাহলে সেন্ট্রাল ভালমিসের লেশন হলে পেশেন্টের গেইটের এবং পোর্সার কোঅর্ডিনেশন হবে না, পেশেন্টের অ্যাটাক্সিক গেইট হবে। সেন্ট্রাল ভালমিস ইজ পার্টিকুলারলি সেন্সিটিভ টু অ্যালকোহল। তাহলে কোনো পেশেন্ট যদি অ্যালকোহলিক হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের সেন্ট্রাল ভালমিস লেশনের যে ফিচার পাওয়া যায় সেই অ্যাটাক্সিক গেইট পাওয়া যাবে। তাহলে উপরে যেগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে সেরেব্রাল লোবে লেশন হলে পাওয়া যায় ইউজুয়ালি, আর অ্যাটাক্সিক গেটটা ইউজুয়ালি পাওয়া যায় সেন্ট্রাল ভালমিস লেশন হলে। ভিজুয়াল পাথওয়ে, এটা নিয়ে আমাদের খুব বেশি কনফিউশন হয়। আমরা যে সেরেব্রাল কর্টেক্সের ফাংশনে পড়ছিলাম বিভিন্ন ধরনের হেমিয়ানোপিয়া, কোয়াড্রেন্টিনোপিয়া, তাহলে এটা হচ্ছে আমাদের এখন ডিসকাস করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে যে ভিজুয়াল পাথওয়ে আছে এর মধ্যে প্রথমে এখানে থাকে কি, এখান থেকে রেটিনা, এরপরে আসে অপটিক নার্ভ, এক নম্বর যেটা এটা হচ্ছে অপটিক নার্ভ। এরপরে এই যে ক্রসিং হয়েছে এই ক্রসিংটাকে বলা হয় অপটিক প্লাজমা। এরপর ক্রসিং এর পরের যে অংশটা 3 নম্বর, এটা হচ্ছে অপটিক ট্র্যাক। এরপরে 4 নম্বরে হচ্ছে এটা হচ্ছে টেম্পোরাল ফাইবার্স, আর 5 এটা হচ্ছে প্যারাইটাল ফাইবার্স। 6 নম্বর হচ্ছে অক্সিপিটাল কর্টেক্স। এখানে যে রেড কালার যেটা দেওয়া আছে, সরি এখানটা বোঝা যাচ্ছে না, মিডল সাইডে যে ফাইবার গুলো দেওয়া আছে এটা হচ্ছে নেজাল ফাইবার্স। এখানে একটা না আটকাই দিই, এটা হচ্ছে নেজাল ফাইবার্স। আর অপোজিট সাইডে যেটা হচ্ছে বাইরের দিকে এটা হচ্ছে টেম্পোরাল ফাইবার্স। আমাদের ভিজুয়াল ফিল্ডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রুলস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ডের যে ফাইবার গুলো আছে এগুলো অপোজিট সাইডে সেন্সেশন ক্যারি করে। এর মানে কি, আমরা যদি ভিজুয়াল ফিল্ডটাকে দুই ভাগে ভাগ করি তাহলে এটা হচ্ছে নেজাল ফিল্ড অফ ভিশন, এটা হচ্ছে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। একইভাবে লেফট আইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে নেজাল ফিল্ড অফ ভিশন, এটা হচ্ছে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। এখানে যদি খেয়াল করি এই যে ব্লু কালার যেটা আছে এটা তো নেজাল ফাইবার, আবার এটা হচ্ছে নেজাল ফাইবার। তাহলে নেজাল ফাইবারের যে সেন্সেশনটা ক্যারি করছে এটা হচ্ছে টেম্পোরাল ফিল্ড অফ ভিশনে। তাহলে নেজাল ফাইবার যদি ড্যামেজ হয় তাহলে ফিল্ড অফ ভিশন লস হবে কোনটা, টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। তাহলে নেজাল ফাইবার এটা ক্যারি করে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন সেন্সেশন, আর টেম্পোরাল যে ফাইবারস গুলো আছে এটা ক্যারি করে নেজাল ফিল্ড অফ ভিশন। তাহলে এখানে হচ্ছে মিরর ইমেজ, মিররে যেমন অপোজিট সাইডের ইমেজ দেখা যায় সেখানে সেন্সেশন গুলো ক্যারি করে অপোজিট সাইডে। আবার যদি আপার ফাইবারস গুলো ড্যামেজ হয় কোনো ট্র্যাক্টে তাহলে ভিজুয়াল ফিল্ড লস হবে লোয়ার পার্টে, লোয়ার পার্টে ভিজুয়াল ফিল্ড লস হবে। আর যদি লোয়ার ফাইবারস গুলো ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে লস হবে আপার পার্টে ভিজুয়াল ফিল্ড। এগুলা হচ্ছে এখানে কমন কিছু রুলস। এখন কোনো পেশেন্টের যদি লেশন হয় অপটিক নার্ভে, বললাম এই জায়গাটায় লেশন হয়েছে, তাহলে এটা হচ্ছে লেফট আই আর এটা হচ্ছে রাইট আই। লেফট অপটিক নার্ভে যদি লেশন হয় তাহলে কি হবে, এখানে মনোকুলার ব্লাইন্ডনেস হবে। এই লেফট আই এর টেম্পোরাল এবং নেজাল ভিজুয়াল ফিল্ড দুইটাই লস হয়ে যাবে। রাইট সাইডে আয়ে আমরা কোনো চেঞ্জ পাবো না, তাহলে এটাকে বলা হয়েছে মনো অকুলার ব্লাইন্ডনেস।
এটা পাবো কখন? যদি অপটিক নার্ভে লেশন হয়। এরপরে আসছে যে 2 নম্বরে এই সাইটে আসে অপটিক কায়াজমাতে। তাহলে অপটিক কায়াজমাতে কি কি আছে দেখি। লেফট আই থেকে আসছে নেজাল ফাইবার্স, আর রাইট সাইডে আসছে নেজাল ফাইবার্স, এই দুইটা এখানে ক্রস করছে। তাহলে দুই সাইডেরই নেজাল ফাইবার্স গুলো ড্যামেজ হবে। নেজাল ফাইবার ড্যামেজ হলে আমরা বলছিলাম লস হবে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। তাহলে রাইট নেজাল ফাইবার্স লস হওয়ার জন্য রাইট টেম্পোরাল ফিল্ড অফ ভিশন লস হবে, লেফট নেজাল ফাইবার্স গুলো ড্যামেজ হওয়ার কারণে লেফট টেম্পোরাল ফিল্ড অফ ভিশন লস হবে, মানে দুই আয়েরই টেম্পোরাল ফিল্ড অফ ভিশন লস হবে। এটাকে বলা হয় বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। এটা হবে কখন? অপটিক কায়াজমাতে লেশন হলে। তাহলে এই যে লেফট আই টেম্পোরাল সাইড অফ ভিশন লস হয়েছে রেড কালার দিয়ে যেটা প্রেজেন্ট করছে, রাইট আই ক্ষেত্রে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন লস হয়েছে, এবং দুইটা অর্ধেক ভিশন লস লস হয়েছে দেখতে একই রকমের। এটাকে বলা হচ্ছে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া ডিউ টু লেশন অফ অপটিক কায়াজমা। এই ধরনের লেশন ইউজুয়ালি পাওয়া যায় কখন? যদি পিছুটারি কোনো ম্যাকুলারিনোমা হয়। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা অপটিক কাজমা খুবই ক্লোজলি থাকে, এখানে কোনো ম্যাকুলারিনোমা হলে সেক্ষেত্রে অপটিক কাজমাটা কমপ্রেস হবে, বাই টেম্পোরাল হেমিয়ানোপি পাবো। এর পাশে 3 নম্বর সাইড অপটিক ট্র্যাক। লেফট অপটিক ট্র্যাকে কি কি আছে? লেফট সাইডে টেম্পোরাল ফাইবার্স আছে, আর রাইট সাইডে নেজাল ফাইবার্স গুলো আছে। লেফট সাইডে টেম্পোরাল ফাইবার্স আর রাইট সাইডে নেজাল ফাইবার্স। তাহলে ফিল্ড অফ ভিশন লস হবে কোনটা? লেফট আই লস হবে লেফট নেজাল ফিল্ড অফ ভিশন, আর রাইট সাইড লস হবে রাইট টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। তাহলে দুইটা ক্ষেত্রে ভিজুয়াল ফিল্ড লস আছে, আলাদা আলাদা ফিল্ড। তাহলে এইটাকে একসাথে করে কিভাবে বলা যায়? একসাথে বলার জন্য এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। লেফট আই যে ফিল্ড অফ ভিশন আছে এটাকে লেফট এবং রাইট এই দুই ভাগে ভাগ করা হয়েছে, আবার রাইট সাইডে যে ফিল্ড অফ ভিশন আছে এটাকে আবার লেফট আর রাইট এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে এটা ধরলাম লেফট আই আর এটা হচ্ছে রাইট আই। তাহলে আমরা একটা ভাগ করতে পারি টেম্পোরাল ফিল্ড অফ ভিশন, আর এটা হচ্ছে নেজাল ফিল্ড অফ ভিশন। এটা নেজাল ফিল্ড অফ ভিশন, এটা হচ্ছে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। আরেকটা ভাগ করা যায় কি? এটা হচ্ছে লেফট ফিল্ড অফ ভিশন, আর এটা রাইট ফিল্ড অফ ভিশন। রাইট আইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। এখন লেফট অপটিক ট্র্যাক্টে যদি লেশন হয়, লেফট অপটিক ট্র্যাক্ট, তাহলে এখানে কি কি আছে? লেফট সাইডে টেম্পোরাল ফাইবার্স আছে, এটার কারণে ফিল্ড অফ ভিশন লস হয়েছে লেফট নেজাল ফিল্ড অফ ভিশন। আর আছে কি? নেজাল ফাইবার্স অফ রাইট আই, এখানে লস হবে কি? রাইট সাইডে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। তাহলে টেম্পল এবং নেজাল ফিল্ড যখন প্রেজেন্ট করি তাহলে এটা লস হবে লেফটের নেজাল, রাইটের টেম্পোরাল। তাহলে এইটাকে যদি আমরা একসাথে বলতে চাই তাহলে কি হবে? লেফট এর ক্ষেত্রে রাইটটা লস হয়েছে, রাইট এর ক্ষেত্রে রাইটটা লস হয়েছে। তাহলে আমরা একসাথে বলতে পারি রাইট সাইডে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। তাহলে অপটিক কায়াজমার পর থেকে বাকি যে সাইডগুলো আছে এটা লেশনকে একসাথে আমরা যদি প্রেজেন্ট করতে পারি সেজন্য লেফট রাইট এইভাবে মেনশন করা হয়। তাহলে এখানে আমরা কি পেলাম? লেফট অপটিক লেশন হলে রাইট সাইডে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে, অথবা বলা যায় কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। মানে লেফট অপটিক লেশন হলে রাইট
সাইডেড হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, আর রাইট অপটিক ট্র্যাক্ট লেশন হলে সেটাকে বলবো লেফট সাইডেড হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। তাহলে এখানে যেহেতু সবগুলো লেফটের লেশন দেখানো হয়েছে, এই কারণে বলা হয়েছে রাইট হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। এখন যদি লেশন হয় প্যারাইটাল লোবে অথবা টেম্পোরাল লোবে, তাহলে অপটিক ট্র্যাক্টে যে ফাইবারস গুলো আছে, এর আপার যে ফাইবারস গুলা, এইগুলা পাস করা হচ্ছে প্যারাইটাল লোব দিয়ে, আর লোয়ার যে ফাইবারস গুলো আছে এইগুলো পাস করে টেম্পোরাল লোব দিয়ে। এখন লেফট অপটিক ট্র্যাক্টের জন্য আমাদের লেশন হয়েছিল দুই সাইডে রাইট ফিল্ড অফ ভিশনে, আমরা বলছিলাম রাইট সাইডে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। এখন যদি প্যারাইটাল লোবে লেশন হয় তাহলে শুধু আপার ফাইবারস গুলো ড্যামেজ হবে, লোয়ার ফাইবারস গুলো ইনট্যাক্ট থাকবে। এখন আমরা অপটিক নার্ভের যে সেন্সেশন, এটার ক্ষেত্রে একটা রুল বলছিলাম, আপার ফাইবারস গুলো এফেক্টেড হইলে লোয়ার ফিল্ড অফ ভিশন লস হবে, আর লোয়ার ফাইবারস গুলো এফেক্টেড হইলে আপার ফিল্ড অফ ভিশন এফেক্টেড হবে। তাহলে অপটিক ট্র্যাক্টের ক্ষেত্রে আমাদের আপার এবং লোয়ার দুইটা পার্টি লস হয়েছিল রাইট সাইডের ফিল্ড অফ ভিশনের, দুই আইয়েরই রাইট সাইড। এখন যদি প্যারাইটাল লোবে লেশন হয় এবং আপার ফাইবারস গুলো ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে তাহলে লস হবে কোনটা? শুধুমাত্র লোয়ার পার্টটা। তাহলে দুই আইয়েরই যে রাইট ফিল্ড অফ ভিশন আছে সেটা শুধু লোয়ার কোয়াড্রেন্টটার ভিজুয়াল লস হবে। এটাকে বলা হবে রাইট সাইডের হোমোনাইমাস লোয়ার কোয়াড্রেন্টালোপিয়া, যেহেতু শুধু লোয়ার কোয়াড্রেন্টটাই গেছে। একইভাবে যদি রাইট সাইডের প্যারাইটাল লোবে লেশন হয় তাহলে সেটা ক্ষেত্রে আমরা পাবো লেফট হোমোনাইমাস লোয়ার কোয়াড্রেন্টোপিয়া। এটা হবে প্যারাইটাল লোবে লেশন হলে। যদি টেম্পোরাল লোবে লেশন হয় সেক্ষেত্রে অ্যাপিউট হবে লোয়ার ফাইবারস গুলা। লোয়ার ফাইবারস গুলো যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে আপার লোবের যে সেন্সেশন গুলো আছে সেগুলো ক্যারি করতে পারবে না, তাহলে তখন আমাদের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হবে আপার কোয়াড্রেন্টে। তাহলে সেটাকে আমরা বলবো সুপিরিয়র হোমোনাইমাস কোয়াড্রেন্টোনোপিয়া। আর যদি অক্সিপিটাল লোবে লেশন হয় তাহলে অক্সিপিটাল লোবের ক্ষেত্রে লেশন হচ্ছে একই রকম। তাহলে অপটিক ট্র্যাক্টটাই প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোবের দুই ভাগে ভাগ হয়েছিল, এইটাই পলঅক্সিপিটাল কর্টেক্স দিয়ে আবার একসাথে মিলিত হবে। তাহলে অপটিক ট্র্যাক্টে যেরকম ফাইনেস পাওয়া যাবে অক্সিপিটাল কর্টেক্সও একই রকম পাওয়া যাবে, শুধু ডিফারেন্স হবে এখানে ম্যাকুলাটা ইনভলভমেন্ট করবে না, যেহেতু ম্যাকুলার ব্লাড সাপ্লাইটা ডুয়েল সাপ্লাই। তাহলে এগুলাই এখানে একসাথে করে দেওয়া হয়েছে। অপটিক নার্ভ লেশন আমরা পাবো মনোঅকুলার ব্লাইন্ডনেস, অপটিক কাজমেতে বাইটেম্পল হেমিয়ানোপিয়া, অপটিক ট্র্যাক্টাস বা কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। আপার ফাইবারস ইন প্যারাইটাল লোবে যদি ড্যামেজ হয় তাহলে ইনফিরিয়র কোয়াড্রেন্টে পাবো। লোয়ার ফাইবারস ইন টেম্পোরাল লোবে ড্যামেজ হলে আমরা পাবো সুপিরিয়র কোয়াড্রেন্টোপিয়া, আর অক্সিপিটাল কর্টেক্স লেশন হলে পাবো হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পিয়ারিং। আর সুপিরিয়র ইনফ্যাক্ট যদি মনে না থাকে তাহলে একটা নিউমোনিক আছে পিটস, তাহলে প্যারাইটাল ইনভলভমেন্ট হবে ইনফিরিয়র আর টেম্পল হবে সুপিরিয়র কোয়াড্রেন্টোপিয়া। হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল গেজ সেন্টার, এটা আমাদের থাকে কোথায়? হরাইজন্টাল গেজ সেন্টার থাকে ফন্সে আর ভার্টিক্যাল গেজ সেন্টার থাকে মিড ব্রেনে। এটা কি করে? দুইটা আইয়ের যে কোঅর্ডিনেশন আছে এই কোঅর্ডিনেশন মুভমেন্টটা করে, কন্ট্রোল করে। আই মুভমেন্ট হয় কোন কোন খেয়াল রাখবে? 3, 4 এবং 6। এবং এই হরাইজন্টাল যে কোঅর্ডিনেশন এটা মেনটেন হয় মিডিয়াল লংজিটিউডিনাল
ভেসিকুলাসের মাধ্যমে। প্যারাসিম্পথেটিক ফাইবার্স অরিজিনেট in the west বা নিউক্লিয়াস অফ থার্ড ক্রেনিয়াল নার্ভ সিনাপস ইন সিলিয়ারি গ্যাংলিয়ন বিফোর সাপ্লাইং কনস্ট্রিক্টর পিপিলি অফ আইরিস। তাহলে ক্রেনিয়াল নার্ভ থ্রি যে প্যারাসিম্পথেটিক কম্পোনেন্ট আছে, এটা কনস্ট্রিক্টর পিপিলিকে সাপ্লাই দেয়। লেশন হলে আমরা কি পাবো? ডাইলেটেড পিউপিল পাবো। আর ডাইলেটেড পিউপিল ইজ এ মাসেল, এটাকে সাপ্লাই দেয় সিম্প্যাথেটিক ফাইবার্স গুলা। তাহলে সিম্প্যাথেটিক লেশন হলে আমরা কি পাবো? পিউপিল কনস্ট্রিক্টর পাবো। এবার ভিজুয়াল রিফ্লেক্সের পাথওয়ে আছে, এটা একটু মুখস্থ করতে হবে, অনেক সময় পাথওয়ে পরীক্ষা কোশ্চেন আসে। এর পাশে স্পিচ। তাহলে স্পিচের ক্ষেত্রে আমরা বলছিলাম দুইটা মেন এরিয়া থাকে, একটা হচ্ছে ব্রোকাস এরিয়া, যেটা থাকে হচ্ছে পোস্টেরিয়র এন্ড অফ ডমিনেন্ট ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, আর একটা থাকে হচ্ছে ভার্নিক্স এরিয়া, এটা থাকে আপার পার্ট অফ পোস্টেরিয়র টেম্পোরাল লোবে। এটা কাজ হচ্ছে ডিকোডিং অফ স্পিচ অর সাউন্ড অ্যান্ড স্পিচ কম্প্রিহেনশন। তাহলে আমাদের সামনে একটা লোব আছে ফ্রন্টাল লোব, আর এদিকে থাকে হচ্ছে টেম্পোরাল লোব, মাঝখানে হচ্ছে প্যারাইটাল লোবের পার্ট। ফ্রন্টাল লোবে থাকে হচ্ছে ব্রোকাস এরিয়া, এটার কাজ হচ্ছে ফ্লুয়েন্সি বা স্পিচ আউটপুট করা। আর টেম্পোরাল লোবে থাকে হচ্ছে ভার্নিক্স এরিয়া, এটা কাজ হচ্ছে কম্প্রিহেনশন বা ডিকোডিং অফ স্পিচ। প্যারাইটাল লোবে থাকে হচ্ছে আর্কুয়েট ফেসিকুলাস, এটা কাজ হচ্ছে এই যে কম্প্রিহেনশন এবং ফ্লুয়েন্সি এটার মাঝে কানেকশন করা। তাহলে আমরা যে কথা বলতেছি, এই কথা বলা কাজটা করতেছে ফ্রন্টাল লোবে ব্রোকাস এরিয়া। আর আমার কথাগুলো আপনারা যে শুনতেছেন এবং কথাগুলো ডিকোড করে বুঝতেছেন যে আমি কি বলতেছি, এই কাজটা করতেছে টেম্পোরাল লোবে ভার্নিক্স এরিয়া, এটাকে বলছে কম্প্রিহেনশন। এখন আমি যদি আপনাদেরকে কোনো কোশ্চেন করি, তাহলে এই কোশ্চেন করার কাজটা করলো ব্রোকাস এরিয়া। আপনারা যদি কোশ্চেনটা বুঝতে পারেন যে আমি কি কোশ্চেন করছি, এই কাজটা করলো ভার্নিক্স এরিয়া। এই কোশ্চেনটা বুঝে যখন উত্তর দিবেন, এই উত্তর দেওয়ার কাজটা বা করবে ফ্রন্টাল লোব। তাহলে এই যে প্রশ্নটা বুঝলো এবং প্রশ্নটা উত্তর দিল, এই মাঝখানে যে কানেকশনটা, এটা করা হচ্ছে আর্কুয়েট ফেসিকুলাস। তাহলে আর্কুয়েট ফেসিকুলাস হেল্প করে রিপিটিশনে। তাহলে পেশেন্টের যদি ফ্রন্টাল লোবে লেশন হয় বা ব্রোকাস এরিয়াতে লেশন হয়, তখন সমস্যা কি হবে? পেশেন্টের ফ্লুয়েন্সিটা নষ্ট হবে, পেশেন্ট কথা আউটপুটটা ঠিক মতো দিতে পারবে না। এখন যখন ব্রোকাস এরিয়াতে ড্যামেজ হয়, তখন এই ব্রোকাস এরিয়ার সাথে এই আর্কুয়েট ফেসিকুলাসেও কিছুটা লেশন হয়, ফলে পেশেন্ট কথা রিপিট করতে পারে না, কিন্তু তার কম্প্রিহেনশন ঠিক থাকে। তাহলে এইটা আমরা পাবো হচ্ছে ফ্রন্টাল লোবে লেশন হলে। এটাকে বলা হয় মোটর এক্সপ্রেসিভ এফাসিয়া। তাহলে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে যদি রোগীকে নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে রোগী এই কোশ্চেনটা বুঝতে পারবে যে তাকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু সে তার উত্তর দিতে পারবে না, যেহেতু ফ্রন্টাল লোবে লেশন আছে। রোগীটা যদি কোনো কিছু রিপিট করতে বলা হয়, যে আমার সাথে রিপিট করেন, কোন একটা কথা বললেন, তাকে রিপিট করতে বললেন, তাহলে সে রিপিটটাও করতে পারবে না, কারণ তার আর্কুয়েট ফেসিকুলাসটা এই ব্রোকাস এরিয়ার সাথে ড্যামেজ হয়েছে। তাহলে এরা শুধু কোশ্চেনটা বুঝতে পারবে, কিন্তু কোনো আউটপুট দিতে পারবে না। এখন যদি লেশনটা হয় টেম্পোরাল লোবে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সেন্সরি বা রিসেপটিভ এফাসিয়া। এখানে সমস্যা কি হয়? টেম্পোরাল লোবে যে সমস্যা হয়, কম্প্রিহেনশনটা লস হয়। তাকে যদি কোনো কোশ্চেন করেন, সে কোশ্চেনে কিছু বুঝতে পারবে না।
আবার টেম্পোরাল লোবের সাথে যেহেতু আলভিওলার ফেসিকুলাসও কানেক্টেড, সো আলভিওলার ফেসিকুলাসটা ড্যামেজ হয়, পেশেন্ট কোনো কথা রিপিট করতে পারবে না। তাই কোনো কিছু রিপিট করতে বললে সে কোনো কিছু রিপিট করবে না। কিন্তু তার যেহেতু ফ্রন্টাল লোবটা ঠিক আছে, ব্রোকাস মোটরিয়া ঠিক আছে, এই পেশেন্টের ফ্লুয়েন্সিটা ইনটেক্ট থাকবে। তাহলে রোগী কথা বলবে স্পন্টানিয়াসলি, কিন্তু সেই কথাটা আপনার প্রশ্নের সাথে কোনো রিলেটেড থাকবে না, বা আপনি কোনো কিছু রিপিট করতে বললে সেটা রিপিট করতে হবে না। তাহলে এই পেশেন্টগুলো ইউজুয়ালি দেখা যায় মানে আনরিলেটেড কথাবার্তা বলবে। তার সাথে যখন কেউ কনভারসেশন করবে, অন্য কথার সাথে এর কথা কোনো মিল থাকবে না, সে নিজের মতো নিজের কথা বলবে। যদি কোনো পেশেন্টের প্যারাইটাল লোবে লেশন হয়, তাহলে এক্ষেত্রে ফ্রন্টাল লোব ইনট্যাক্ট আছে, টেম্পোরাল লোব ইনট্যাক্ট আছে। সমস্যা শুধু প্যারাইটাল লোবে। এক্ষেত্রে পেশেন্ট রিপিটেশন করতে পারবে না, কারণ তো এই যে আর্কিড ফেসিকুলাসটা ড্যামেজ হয়ে গেছে, এই কারণে কন্ডাকশনটা ঠিক মতো হইতেছে না। এটাকে বলে কন্ডাকশন অ্যাফাসিয়া। তাহলে এই পেশেন্ট গুলাকে যদি আপনি কোনো কোশ্চেন করেন, সে কোশ্চেনটা ঠিক মতো বুঝতে পারবে, তাকে কি কোশ্চেন করা হয়েছে। সে যখন কথা বলবে তখন কথা বলবে ফ্লুয়েন্টলি, কিন্তু তাকে যদি কোনো কিছু রিপিট করতে বলা হয়, তাহলে সেই রিপিটেশনটা সে করতে পারবে না। কারণ সে যে কথাটা শোনার পরে যে ডিকোড করছে, এরপরে যে ফ্রন্টাল লোবের সাথে যে কানেক্ট করে আউটপুট দেবে, এই কন্টাক্টটা সে ঠিক মতো করতে পারবে না। তাহলে এই যে একটা ড্যামেজের কারণে সে কথা বোঝার পরে যে একটা আউটপুট দিবে, এই রিপিটেশনটা সে করতে পারবে না। কিন্তু রোগী যখন নিজে কোনো কথা বলবে বা নিজে কোনো কনভারসেশন শুরু করবে, তার এই কনভারসেশনে তার কোনো সমস্যা হবে না। সমস্যা শুধু একটা জায়গায় হবে, রিপিট করতে পারবে না। তাহলে এটাকে বলা হয়েছে কন্ডাকশন অ্যাফাসিয়া। আর যদি তিনটাতেই সমস্যা হয়, ওই কথা বলতেও পারছে না, বুঝতেও পারছে না এবং রিপিটও করতে পারতেছে না, সেটাকে বলা হয় গ্লোবাল অ্যাফাসিয়া। তাহলে তিনটাই ড্যামেজ হলে সেটা হচ্ছে গ্লোবাল অ্যাফাসিয়া। আরেকটা আছে ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া। ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া, এগুলাতে কি হয়, এখানে আসলে ব্রোকাস এরিয়াটা ড্যামেজ হয় না, মেইনলি ব্রোকাস এরিয়া সারাউন্ডিংস এরিয়াটা ড্যামেজ হয়। এই কারণে এদের ফ্লুয়েন্সের ড্যামেজ হয়, কিন্তু আর্কুয়েট ফ্যাসিকুলাসটা ইনটেক্ট থাকে। সো এদের রিপিটেশন করতে কোনো সমস্যা হয় না, আর টেম্পোরাল লোব যেহেতু ইনট্যাক্ট, কম্প্রিহেনশনে কোনো সমস্যা নেই। তাহলে এই রোগীগুলাকে আপনি যখন কোনো কোশ্চেন করবেন, সে কোশ্চেনটা ঠিকঠাক মতো বুঝবে, বা যে কোনো কথা বললে কথাটা বুঝবে, কথা রিপিট করতে বললে সে রিপিটও করতে পারবে। কিন্তু নিজে থেকে যখন কোনো কথা বলতে যাবে, এই কথাগুলো বলতে তার তখন সমস্যা হবে। শুধু আউটপুটটাতে সমস্যা, রিপিটেশনে এবং কম্প্রিহেনশনে কোনো সমস্যা নেই। লাস্ট হচ্ছে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি। ট্রান্সকর্টিক্যাল সেন্সরিতে সমস্যা হবে শুধু কম্প্রিহেনশনে। এই ক্ষেত্রে রিপিটেশন এবং ফ্লুয়েন্সি এই দুটাতে কোনো সমস্যা হবে না। তাহলে পেশেন্টকে যদি আপনি কোনো প্রশ্ন করেন, সেই প্রশ্ন বুঝতে পারবে না, কিন্তু কোনো কিছু রিপিট করতে বললে সে রিপিট করতে পারবে, এবং সে যেটা রিপিট করছে, সে কি রিপিট করছে এটাও সে বুঝতে পারবে না, কিন্তু কথা শুনে শুনে সে রিপিটটা ঠিক মতো করতে পারবে। তাহলে এখানে ফ্লুয়েন্সি ঠিক আছে, দেখেন কোনটা কোনটাতে। একটা হচ্ছে রিসেপটিভ অ্যাফাসিয়াতে, কন্ডাকশন অ্যাফাসিয়াতে, আর একটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়াতে। এইগুলাতে বলা হয় ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া। আর এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া বা ফ্রন্টাল লোব রিলেশন গ্লোবাল অ্যাফাসিয়া, আর একটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া। এগুলাতে ফ্লুয়েন্সিটা ঠিক থাকে না, এই জন্য এগুলোকে বলা হয় নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া। তাহলে এগুলোই একসাথে বলা হয়েছে। গ্লোবাল অ্যাফাসিয়াতে ফ্লুয়েন্সি, রিপিটেশন, কম্প্রিহেনশন সবগুলো লস হবে। এখানে লেশনটা থাকে প্রক্সিমাল মিডল সেরেব্রাল আর্টারি, এবং এখানে ফ্রন্টাল লোব টেম্পোরাল লোব দুইটা ড্যামেজ হবে, প্যারাইটাল লোবও ড্যামেজ হবে। ব্রোকাস অর এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, এখানে ড্যামেজটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র ফ্রন্টাল লোবে। এখানে সাপ্লাই দেয় কে সুপিরিয়র ডিভিশন অফ
লেফট মিডিল সেরেব্রাল আর্টারি। এখানে পেশেন্টের ফ্লুয়েন্সি থাকবে না, পেশেন্ট রিপিট করতে পারবে না, তবে সে কথা সব বুঝতে পারবে। ভার্নিস অ্যাপাসিয়া বা রিসেপ্টিভ অ্যাপাসিয়া, এখানে ড্যামেজ হবে কোথায়? পোস্টেরিয়র সুপিরিয়র টেম্পোরাল লোবে, যেখানে সাপ্লাই দেয় ইনফিরিয়র ডিভিশন অফ লেফট মিডিল সেরেব্রাল আর্টারি। এক্ষেত্রে ফ্লুয়েন্সি ঠিকই থাকবে, কিন্তু পেশেন্ট কোনো রিপিটেশন করতে পারবে না এবং কোনো কথা বুঝবেও না। কন্ডাকশনের সাথে ড্যামেজ হবে আলকুয়েট ফ্যাসিকুলাস বা প্যারাইটাল লোবে লেশন হবে। এখানে রিপিটেশন করতে পারবে না, কিন্তু তার ফ্লুয়েন্সি এবং কম্প্রিহেনশন দুইটাই ঠিক থাকবে। ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাপাসিয়া, তাহলে এখানে শুধু ফ্লুয়েন্সি অ্যাফেক্টেড হবে, কিন্তু রিপিটেশন এবং কম্প্রিহেনশন ঠিক থাকবে। ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাপাসিয়াতে কম্প্রিহেনশন ড্যামেজ হবে, কিন্তু ফ্লুয়েন্সি এবং রিপিটেশন ঠিক থাকবে। তাহলে ব্রোকাস অ্যাপাসিয়া আর ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাপাসিয়া এই দুটো অলমোস্ট সেম, পার্থক্য শুধু রিপিটেশন ইনট্যাক্ট থাকে। আর ভার্নিস অ্যাপাসিয়া আর ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাপাসিয়া এই দুইটাতে কম্প্রিহেনশন নষ্ট হয়, পার্থক্য আছে রিপিটেশনটা ট্রান্সকর্টিক্যাল সেন্সরিটা ইনট্যাক্ট থাকে। তাহলে অ্যাপাসিয়ার এই টাইপগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার সোমাটোসেন্সরি সিস্টেম, তাহলে আমরা এর আগে ডিসকাস করছি পোস্টেরিয়র কলাম থেকে কি কি যায়, প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন, এগুলা। এটা মিড লাইন ক্রস করে হচ্ছে আপার মিডুলাতে। আর পেইন এন্ড টেম্পারেচার এটা ক্যারি করা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এটা ক্রস করে মিড লাইন ক্রস করে স্পাইনাল কর্ড লেভেলে। এখানে লেশনের সাইড অনুযায়ী কি ফাইন্ডিংস ও কিছু কথা লেখা আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেলে যদি লেশন হয় তাহলে আমরা কি কি পাবো? পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে কন্ট্রোলেটারাল সাইডে, ভাইব্রেশন পজিশন সেন্স লস হবে ইপসিলেটারাল সাইডে, আর আপার মোটর নিউরন লেশন পাবো ইপসিলেটারাল সাইডে। আর যদি অ্যাবোভ স্পাইনাল কর্ড হয় তাহলে সেক্ষেত্রে সবগুলাই হবে কন্ট্রোলেটারাল সাইডে লস, পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন, পজিশন অ্যান্ড আপার মোটর নিউরন লেশন। ফেসের ক্ষেত্রে যদি ব্রেন স্টিমুলেশন হয় তাহলে সেক্ষেত্রে ইপসিলেটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সরি লস হবে, আর অ্যাবোভ ব্রেন স্টেম হলে কন্ট্রোলেটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সরি লস হবে। তাহলে এগুলো সবগুলাই ডিসকাস করা হয়েছে মোটামুটি। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্থক্য অনেক সময় আসে। তাহলে সিম্প্যাথেটিক এর মেইন ফাংশন আছে প্রিপেয়ারস বডি ফর ইমার্জেন্সি, আর প্যারাসিম্প্যাথিক হচ্ছে কনজার্ভস এন্ড রিস্টোর এনার্জি। সিম্প্যাথেটিক আউটফ্লো আছে থোরাসিক 1 টু লাম্বার 2, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনাল 3, 7, 9, 10, আর স্যাক্রাল 2, 3, 4। প্রথমে মানে 1, 2, 3 বলছিলাম, 2, 3, 4 হবে। দুইটাতে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় হচ্ছে অ্যাসিটাইল কোলিন, এটা হচ্ছে প্রি গ্যাংলিয়নতে। আর পোস্ট গ্যাংলিয়নিক এন্ডিংসে সিম্প্যাথেটিকে মেইনলি হয় হচ্ছে নরএপিনেফ্রিন, এক্সেপশন হচ্ছে সোয়েট গ্ল্যান্ড যেখানে হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সবগুলো অ্যাসিটাইল কোলিন। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারস গুলা সিম্প্যাথেটিকে থাকে লং আর প্যারাসিম্প্যাথেটিক থাকে শর্ট। তাহলে ডিফারেন্সটা একটু পড়ে নিবেন। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন কি? তাহলে এই সিনারিওটা পড়লে খুবই সহজ লাগবে, এটা স্নেলের বই থেকে তোলা। টু ইমাজিন sympathetic activity to be maximal in a man who finds himself suddenly alone in a field with a bull that is about to charge. তাহলে হঠাৎ করে আপনি আপনার সামনে একটা বাঘ বা ভয়ঙ্কর কোনো জন্তু দেখলেন, এই অবস্থায় আপনার যে রেসপন্সটা হবে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তাহলে কি হবে? সামনে যদি আপনি একটা ভয়ঙ্কর কোনো জন্তু দেখেন বা বাঘ বা অন্য কিছু দেখেন, ভয়ে কি হবে? গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। তাহলে হেয়ার উইল স্ট্যান্ড অন এন্ড উইথ ফিয়ার। তারপর কি হবে? Upper eyelids will be raised and pupils will be widely dilated so that he can see where to run. তাহলে আমরা যখন হঠাৎ করে কেউ ভয় পাই তখন কি চোখগুলো বড় বড় হয়ে যায়, আইলিড গুলো উপরে উঠে যায়। কিন্তু সুবিধা কি? এটা হচ্ছে ওয়াইড এরিয়াটা দেখা যাবে।
তারপরে কি হবে, আমরা যখন হঠাৎ করে ভয় পাই, আমাদের হার্ট বিট বেড়ে যায়, বুক ধড়ফড় করে, ব্লাড প্রেশার বেড়ে যায় অনেক সময়। তাহলে হার্ট রেট বাড়বে, বিপি বাড়বে। এই সময় যেহেতু আমাদের শ্বাস প্রশ্বাস, যখন কেউ হঠাৎ করে ভয় পাই বা দৌড়ানোর চিন্তা করে ভয়ের প্লেস থেকে, তখন তার কি হয়, অক্সিজেন সাপ্লাইটা বেশি লাগে। সো লাংস গুলো ম্যাক্সিমালি ডাইলেট হইতে হবে, এবং ব্রোঙ্কাল যে সিক্রেশন আছে সেগুলো সিক্রেশন কমাইতে হবে। তাহলে এখানে ব্রোঙ্কাল গুলো ডাইলেট হবে আর সিক্রেশন গুলো কমবে। এরপর হচ্ছে গাটের পেরিস্টালটিক অ্যাক্টিভিটি, তাহলে এই অ্যাক্টিভিটি গুলো ইনহিবিটেড হইতে হবে। তাহলে ইমার্জেন্সি সিচুয়েশনে তো আসলে মিক্সেশন বা ডিফিউশন করার টাইম না, তাহলে এগুলোকে ইনহিবিট করবে বডি। এরপর কি করবে, আমাদের যেহেতু এনার্জি লাগবে, সো গ্লাইকোজেন গুলো কনভার্ট হয়ে গ্লুকোজে কনভার্ট হবে টু প্রডিউস এনার্জি। তার মানে একটা ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের বডি যেগুলো চেঞ্জ গুলো হওয়া দরকার, এই চেঞ্জ গুলো হবে হচ্ছে সিম্প্যাথিক অ্যাক্টিভিটির মাধ্যমে। আই হচ্ছে কি করে, পিউপিল ডাইলেট করে, গ্ল্যান্ডের সবগুলো গ্ল্যান্ডের সিক্রেশন কমায়, এক্সেপ্ট সুয়েট গ্ল্যান্ড, যেটা সিক্রেশনটা বাড়বে। এরপর হচ্ছে হার্টের ক্ষেত্রে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, হার্ট রেট বাড়াবে। লাংসের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল গুলো ডাইলেট করে। জিআইটি তে হচ্ছে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি গুলো কমাবে, সিক্রেশন কমাবে। আর লিভার হচ্ছে কি গ্লুকোজ প্রডিউস করবে বেশি বেশি, প্রোভাইড এনার্জি। এগুলাই মেইনলি লাগে। এরপর আসে হাইপোথ্যালামিক নিউক্লিয়াই। তাহলে এটা মুখস্থ করতে হবে কোনটাতে কোন নিউক্লিয়াসে কোন কাজ। এর মধ্যে একটা পরীক্ষা আসছিল যে সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াসের কাজ হচ্ছে সার্কাডিয়ান রিদম কন্ট্রোল করা। এছাড়া পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এডিএইচ কোথা থেকে আসে, এটা আসে মেইনলি সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে, আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আসে মেইনলি অক্সিটোসিন। এবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে হাঙ্গার সেন্টার থাকে আমাদের ল্যাটেরাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াইতে, আর মিডিয়ালে থাকে হচ্ছে স্যাটাইটি সেন্টার। তাহলে কোনো পেশেন্টের যদি মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়ার ড্যামেজ হয়, তাহলে এই সেন্টারটা ড্যামেজ হবে। এই সেন্টারটা কাজ কি, ইনহিবিট ইটিং অ্যান্ড রিডিউস ফুড ইনটেক। তাহলে এটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে ফুড ইনটেক এবং ইটিং যে ইনহিবিট এটা করতে পারবে না, তাহলে রোগী বেশি বেশি খাবে। এই কারণে মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস যদি ড্যামেজ হয়, তাহলে পেশেন্টের ওবেসিটি হবে। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসছে, কোন একটা পার্সন অ্যাক্সিডেন্ট করছে, করার পর থেকে তার বেশি বেশি খাওয়া শুরু করছে, পেশেন্ট ওবেস হয়ে যাইতেছে। লেশনের সাইড কোনটা, মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়ার। আর ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস যদি ড্যামেজ হয়, তাহলে সেক্ষেত্রে উল্টাটা হবে। তাহলে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের কাজ হচ্ছে ইনক্রিজ ফুড ইনটেক। তাহলে এখানে যদি লেশন হয়, তাহলে ফুড ইনটেক কম হবে, পেশেন্টের ওয়েট লস হবে। এইভাবে অনেক সময় সিনারি দিতে পারে। তাহলে এই নিউক্লিয়াস গুলো ফাংশন গুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, লিম্ব এবং ফেসে কোথায় ড্যামেজ হলে কোন সাইডে কি পাবো, এইটা একটু ডিসকাস করতে হবে। তাহলে এইটাকে আমরা একটু ছবি আঁকতে খুব একটা সুবিধা না, আমরা জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি।
এটা ধরে নেন যে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে সেরেব্রাল, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে পন্স, এটা মেডুলা, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে আমাদের ফার্স্ট হিসাব করি ড্রসাল কলাম। ড্রসাল কলামের যে সেন্সেশন, এটা এখানে সেন্সেশন ক্যারিকুলার কি কি? ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন, এই দুটাই মেইনলি, এই দুটা জানলে হবে। তাহলে এই সেন্সেশন গুলো যে ক্যারি করে, এই সেন্সেশন ক্যারি করার পর এটা স্পাইনাল কর্ডে এন্ট্রি নিল। স্পাইনাল কর্ডে এন্ট্রি করার পরে এটা উপরে উঠতে থাকে, মেডুলাতে আসার পরে এটা হচ্ছে ক্রস করে মিডিয়াল সাইড দিয়ে আবার অ্যাসেন্ড করে, এরপরে সেরেব্রাল কর্টেক্সে এখানে প্যারাইটাল লোবে গিয়ে এটা শেষ হয়, প্যারাইটাল লোবে। আর এর মাঝখানে পাস করে আছে থ্যালামাস দিয়ে। তাহলে যদি ডরসাল কলামের লেশনটা স্পাইনাল কর্ড লেভেলে হয়, এই জায়গাটা লেশন হয়, তাহলে আমরা লেশনের ফিচার পাবো কোন দিকে? ইপসিলেটারাল। মানে স্পাইনাল কর্ড লেভেলে যদি লেফট সাইডে ডরসাল কলাম লেশন হয়, তাহলে ভাইব্রেশন পজিশন সেন্স লস হবে লেফট সাইডে। এখন যদি স্পাইনাল কর্ডের উপরে উঠে যায়, তাহলে এই জায়গাটাতে কি হয়েছে? ক্রস হয়েছে। তাহলে মেডুলা, পন্স, মিড ব্রেইন, থ্যালামাস বা প্যারাইটাল লোব, যে কোনো জায়গায় যদি লেশন হয়, তাহলে আমরা ভাইব্রেশন পজিশন সেন্সেশন লসটা পাবো কোন দিকে? অপোজিট সাইডে। তাহলে রাইট সাইডে যদি প্যারাইটাল লোবে লেশন হয় বা রাইট থ্যালামাস, মিড ব্রেইন, পন্স বা মেডুলা, যে কোনো জায়গায় লেশন হলে আমাদের ভাইব্রেশন পজিশন লসটা হবে কোন দিকে? লেফট সাইডে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রেন স্টেম দিয়ে যখন হচ্ছে ডর্সাল কলামের ফাইবার গুলো যখন অ্যাসেন্ড করে, সেটা হচ্ছে মিডিয়াল সাইড দিয়ে উপরে উঠতে থাকে। তাহলে যদি মিডিয়াল মেডুলাই সিনড্রোম বা মিডুয়াল পন্টাইন সিনড্রোম হয়, সেই ক্ষেত্রে এটা এফেক্টেড হবে। আর ল্যাটারাল মেডুলা বা ল্যাটারাল পন্সেলেশন হলে হাইলেশন পজিশন সেন্সে কোনো লস হবে না। তাহলে এটা হচ্ছে গেল ডর্সাল কলামের ক্ষেত্রে। এবার ল্যাটারাল স্পাইনাল ইসলামিক ট্র্যাক্টের ক্ষেত্রে কি হয়, এটা রাইট সাইড হিসেবে করি। ল্যাটারাল স্পাইনাল ইসলামিক ট্র্যাক্টটা যখন স্পাইনাল কর্ডে এন্ট্রি নেয়, এরপর সে মিড লাইন ক্রস করে প্রথমে, ক্রস করার পরে ল্যাটারাল পার্টকে উপরে উঠতে থাকে। তারপরে প্যারাইটাল লোবে গিয়ে শেষ হবে। তাহলে স্পাইনাল কর্ডে কি হইতেছে, এই সরি, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ক্ষেত্রে স্পাইনোথ্যালামিক, এটা স্পাইনাল কর্ডের মিডলাইন ক্রস করে। সো এখানে যদি লেফট সাইডে স্পাইনাল কর্ডে কোনো লেশন হয়, তাহলে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে কোন দিকে? রাইট সাইডে। এরপরে উপরে যেগুলো রিলেশন হয়, মিড ব্রেন, পন্স, মেডুলা, রিলেশন কোন দিকে? কন্ট্রালাটার সাইডে। আর ডিসেন্ডিং ট্র্যাক যেটা আবার মোটর নিউরন, এটা তো আগে ডিসকাস করা হয়েছে। তাহলে পার্থক্য হচ্ছে ফেসেরটা। তাহলে ফেসের
যে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন এটা ক্যারি করে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এই ট্রাইজেমিনাল নার্ভের যে নিউক্লিয়াসটা, ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াসটা পন্স এবং মেডুলা দুইটারই ল্যাটারাল পার্টটাতে থাকে, এবং এটা যে সেন্সেশন ক্যারি করে এটা হচ্ছে ফেসের ইপসিল্যাটারাল সাইড থেকে সেন্সেশন ক্যারি করে। পেইন এন্ড টেম্পারেচার অফ ফেস। তাহলে ব্রেন স্টেমে যদি ল্যাটারাল পন্স বা ল্যাটারাল মেডুলাতে কোনো ড্যামেজ হয়, তাহলে ফেসিয়ালে ফেসের ইপসিল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার লস হবে। এখন এই ফাইবারগুলো যখন এখানে আসলো, এখানে আসার পর যখন এটা অ্যাসেন্ড করবে, তখন এটা ক্রস করে অপোজিট সাইড চলে যায়, গিয়ে থ্যালামাসে যাবে, এখান থেকে প্যারাটাল লোবে যাবে। তাহলে ব্রেন স্টেমের উপরে যদি কোনো লেশন হয়, তাহলে থ্যালামাসের লেশন হয় বা প্যারাটাল লোবের লেশন হয়, সেক্ষেত্রে সেন্সেশন লস হবে, তাহলে অপোজিট সাইডের ফেসের অপোজিট সাইড ডিফারেন্স হবে এন্ড সেন্সেশন লস হবে। এই, তাহলে রাইট সাইডে যদি ব্রেন স্টেমের উপরে কোনো লেশন হয়, তাহলে ফেসের লেফট সাইডের পেনের টেম্পারেচার সেন্সেশন লস হবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে একসাথে করে। সোমাটো সেন্সরি, এখানে এগুলো একসাথে করা হয়েছে। ব্রেন স্টেমের লেশন হলে ফেসের ক্ষেত্রে ইপসিল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে, আর অ্যাবভ ব্রেন স্টেম হলে কন্ট্রালাটারাল সাইডে লস হবে। আর লিম্বের ক্ষেত্রে হচ্ছে যদি স্পাইনাল কর্ড লেভেলে হয়, তাহলে ভাইব্রেশন পজিশন সেন্স লস হবে ইপসিল্যাটারাল, আর পেইন এন্ড টেম্পারেচার সেন্স লস হবে কন্ট্রালাটারাল। আর এখানে হচ্ছে যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গুলো স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করে। আর যদি অ্যাবভ স্পাইনাল কর্ড লেশন হয়, তাহলে সেক্ষেত্রে সবগুলো আমরা পাবো কন্ট্রালাটারাল। তাহলে অ্যাবভ স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। তাহলে এই দুইটা ক্ষেত্রে অলরেডি সবগুলো ফাইবারই ক্রস করে যায়, আমরা সবগুলো লেশনে ফিজার পাবো কন্ট্রালাটারাল। তাহলে এইগুলো ছিল আজকে ডিসকাশন। ইউরোলজি এমনিতে একটু কঠিন, আর টপিক গুলো আসলে আরো বেশি কমপ্লিকেটেড। আমরা এগুলো পরে কোশ্চেন সলভ করার সময় আবার ডিসকাস করবো, কারণ এগুলো একবার ডিসকাস করলে আসলে বোঝা কঠিন। তবে কোনো টপিক যদি বুঝতে বেশি সমস্যা হয়, তাহলে আমরা একবার রিপিট করতে পারি, অথবা যদি কারো খুব বেশি সমস্যা থাকে পার্সোনাল আমাদের টেক্সট করতে পারবে। এটা আসলে একবার পড়লে বোঝা খুব একটা সহজ হবে না, কয়েকবার এটা পড়তে হবে। কোনো টপিক কি মানে আবার রিপিট করা দরকার আছে কিনা, যদি কারোর কাছে মনে হয় আমরা আবার রিপিট করতে পারি সেই টপিক গুলা। আর তা না হলে আজকে এই পর্যন্তই থাকবে ডিসকাশন। আচ্ছা, ল্যাটারাল যে নিউক্লিয়ার বডির ক্ষেত্রে অপটিক ট্র্যাক্টের মতো পাওয়া যাবে। এটা আমরা ফিগারটা যদি দেখি, এই যে এখানে তো হচ্ছে ল্যাটারাল যে নিউক্লিয়ার বডি, তাহলে অপটিক ট্র্যাক্টে যেটা পাবেন ল্যাটারাল যে নিউক্লিয়ার বডির ক্ষেত্রে একই রকম পাওয়া যাবে। কন্ট্রাক্টাল হোমোনাইমাস হেমিয়ানপি হবে। আর কোনো কোশ্চেন আছে কারণ? তাহলে আজকে এ পর্যন্ত ক্লাস।